তোর ক্রাশ এখনো দাঁড়িয়ে আছে ওখানে। তুই ছুটে গিয়ে ওনার গলায় ঝুলে পড়, নির্লজ্জ মেয়ে। তৃষা মুখ বাঁকিয়ে পড়ল। হিরোর মতো আমাদের বাচ্চারও, তাই তো ক্রাশ খেয়েছি। ক্রাশ খেলে চোখ ভালো থাকে। অরিত্রিকা চোয়াল তুলে যাওয়ার জোগাড়। বিস্ময় ভাব কাটিয়ে কোনো মতে বলল, কি? ক্রাশ খেলে চোখ ভালো থাকে? এটা কোন বইয়ে লেখা আছে? বই লেখা নেই, কিন্তু আমার মনে লেখা আছে, যত ক্রাশ খাবি ততই তোর চোখ ভালো থাকবে। অরিত্রিকা হতভম্ব হয়ে গেল। এই মেয়ের মাথা ইলহাম তালুকদারকে দেখে গেছে। আজ নিশ্চয়ই সারা রাত না ঘুমিয়ে জেগে জেগে ক্রাশের স্বপ্ন দেখবে। ইলহাম একদৃষ্টিতে তাকিয়েছে অরিত্রিকা চলে যাওয়ার পথে। মেয়েটা দ্রুত পা চালিয়ে সামনে এগোচ্ছে, কিন্তু ইলহামের চোখ এখনো সেই মুহূর্তে আটকে আছে যখন সে প্রথমবার মেয়েটাকে দেখেছিল। দূর থেকে দেখে ভেবেছিল হয়তো সাধারণ কোনো মেয়ে, কিন্তু সামনে এসে দেখলো না, এটা সাধারণ সৌন্দর্য নয়, এ একেবারে দহন করা রূপ, আগুন সুন্দরী। ইলহাম তালুকদার নামক মানুষটা এক মুহূর্তে যেন ঝলসে গেল। মেয়েটার চোখে ছিল ভয়, মুখশ্রীতে আতঙ্ক, কিন্তু সেসবের মাঝেও একটা দুর্নিবার আকর্ষণ লুকিয়ে আছে। কি যেন আছে ওর ভেতরে, যে এক নজর দেখে বুকের গভীরে ছাপ ফেলে দেয়। ইলহাম ঠোঁট কামড়ে হাসলো। এমপি সাহেবের চয়েস আছে বলতে হবে। এতদিন এমপি সাহেবের পছন্দ করা মেয়েকে নিয়ে তেমন মাথা ঘামায়নি, কিন্তু এবার ব্যাপারটা আলাদা। এই মেয়েটাকে একবার দেখেই ওর মধ্যে কেমন একটা অদ্ভুত অনুভূতি খেলা করছে। সে গভীরভাবে শ্বাস নিল। আপাতত তার একটাই কাজ, অরিত্রিকার ডিটেলস বের করা। You are so beautiful, Oritrika. I was mesmerized by your beauty at first sight. This Ilham Talukdar is getting addicted to you. I want you, beautiful girl, at any cost. I want you. ইলহাম রহস্যময় ভঙ্গিতে আনমনে হেসে ওঠে। চুলগুলো এক হাতে ঠেলে প্যান্টের পকেটে হাত গুজে নিঃসংকোচ ভঙ্গিতে হাঁটতে থাকে রাস্তা দিয়ে। কিছুটা দূরে ফোন হাতে এতক্ষণ ঘটে যাওয়া পুরো ঘটনা ভিডিও করছিল একজন। ইলহাম প্রস্থান করতে এই লোকটি দ্রুত ভিডিও সেভ করে নেয়, তারপর নির্দিষ্ট নম্বরে পাঠিয়ে দেয়। সময় 11টার দিকে। আভিজাত্যপূর্ণ গাড়িটি চলছে ব্যস্ত রাস্তা দিয়ে, গন্তব্য চৌধুরী নিবাস। সারহান পার্টি অফিস থেকে ফিরছে। এমপি হওয়ার সাথে সাথে দায়িত্ব বেড়েছে বহুগুণ। কাজের চাপে এদিক বেদিক শূন্য হয়ে যাচ্ছে। রাজনীতির গ্যারাকলে পড়ে জীবনটা তিক্ততায় ভরে গেছে। বেশ কিছুদিন ধরে চিন্তাগ্রস্ত সময় পার করছে। আশেপাশের কাজকর্ম, সন্দেহজনক গোপন তথ্য যেন মস্তিষ্কে চাপ সৃষ্টি করছে। সব তথ্য ইঙ্গিত করছে সামনে হয়তো কোনো বড় অঘটন ঘটবে। গোপন সূত্রে খবর পাওয়া গেছে নয়ন তালুকদার নিজের কার্যসিদ্ধির জন্য মরিয়া হয়ে উঠেছেন। সারহান গাড়িতে বসে আছে চুপচাপ, দৃষ্টি তার বাহিরের দিকে। সে আজ অস্বাভাবিক শান্ত। পার্টি অফিসে মিটিংয়ের সময় তেমন একটা কথা বলেনি, প্রায় সময় ছিল চুপচাপ। গম্ভীর বদমেজাজি মানুষ হঠাৎ শান্ত হয়ে গেলে সন্দেহজনক মনে হয়। আবির সারহানের দিকে তাকিয়ে আছে নীরব দৃষ্টি ফেলে। পার্টি অফিসে অবস্থানরত সময়ে সে সারহানকে পরখ করেছে। আজ বন্ধু শান্ত স্বভাবে সে বিস্মিত হয়েছে। মন বারবার বলছে, কি হলো সারহানের? সারহান, সারহান বাইরের দিকে দৃষ্টি নিবদ্ধ করে শান্ত কণ্ঠে প্রতিউত্তর করে। বল। আবির একটু নড়ে চড়ে বসলো, সন্ধিহান কণ্ঠে বলে উঠল, কোনো কাহিনী ঘটেছে? না, তুই তুই এত চুপচাপ কেন? কাহিনী কি ব্রো? কোনো কাহিনী নেই। আবির এহেন জবাবে অশান্ত হয়ে গেল। পুনরায় জানতে চাইল। ভাই কি হয়েছে বল। সারহান ঘাড় বাঁকিয়ে আবিরের দিকে তাকায়, দৃঢ় কণ্ঠে বলে, পার্টির কেউ একজন আমার সাথে গেম খেলেছে আবির। আই এম শিওর সেই মানুষটা আমার এবং আমার পরিবারের সদস্যদের পার্সোনাল ইনফরমেশন ট্রান্সফার করছে। এটা নিয়ে টেনশনে আছিস? না, তাহলে? আমার ফ্যামিলিকে নিয়ে টেনশনে আছি। আমি কখনো চাইবো না আমার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য ফ্যামিলির কেউ একজন ওদের ট্র্যাপে পড়ুক। টেনশন করছিস কেন? আমাদের লোকজন সবাইকে সুরক্ষিত রাখার জন্য সেট করে রাখা আছে। সারহান চক্ষুদয় বন্ধ করে সিটে গা এলিয়ে দেয়। আজকাল কেন জানি ভীষণ অশান্ত লাগে। তার জীবনে যে হঠাৎ করে ঝড় তুফান বইবে তা সে বুঝতে পারছে। অর্চিকা বইয়ের ভিতরে মুখ গুজে আধা শোয়া হয়ে পড়ছে। পড়ছে বললে ভুল হবে, চোখ বুলাচ্ছে। প্রায় আধা ঘন্টা ধরে এক পৃষ্ঠায় আটকে আছে সে। এক লাইন 10-12 বার করে গুনগুন করে পড়ছে, কিন্তু মাথায় এসব কিছু ঢুকছে না। অরিত্রিকা বিরক্তিতে চোখ মুখ কুঁচকে যায়। সে দৃষ্টি ঘুরিয়ে তাকায় ইশরার দিকে। ইশরাও চুপচাপ তার পড়া শেষ করতে ব্যস্ত। ইশরার পাশে লেভি শুয়ে একটা ভাঁজ করা কাগজ নিয়ে খেলতে ব্যস্ত। সেই কাগজটাই হলো লাভ লেটার, যেটা আজ ভার্সিটিতে পেয়েছিল। অরিত্রিকা ধপ করে বই বন্ধ করলো, ঠাস করে বিছানায় বইটি অবহেলায় রেখে দিল। হতাশায় জর্জরিত কণ্ঠে বলে ওঠে, প্রেম করে বিয়ে করার বয়সে পড়াশোনা করতে হচ্ছে, এই জন্যে পড়াশোনাটা ঠিক মতো হচ্ছে না। ইশরা ভ্রু বাঁকিয়ে তাকালো, শব্দ করে হেসে বলল, আজকে যে লাভ লেটার দিয়েছে তার সাথে প্রেম কর, তারপর না হয় বিয়ের কথা ভাবা যাবে। অরিত্রিকা মুখ ভার করে বলল, ওইসব লেখা দেখে তোর কোন অ্যাঙ্গেল থেকে লাভ লেটার মনে হচ্ছে? যে চিঠিটা লিখেছে সে একটা আস্ত শালার বেটা।
ছিঁড়ি নাই চিঠি লেখার, তাও লিখেছে। আমার মনে হয় ওই বেটা ভয়েই সামনে আসেনি, ভেবেছে যদি চিঠি পড়ে 2-4টা জুতার বাড়ি দিই। আমারও তাই মনে হচ্ছে। চিঠিটা পড়ে আমার বদলে হজম হয়ে গিয়েছিল। আমারও। চিঠিটা দে তো, আরেকবার পড়ি। আচ্ছা। অরিত্রিকা চিঠিটা খুঁজতে লাগলো বিছানার উপরে, হন্য হয়ে খুঁজেও পেল না। অরিত্রিকা পড়ার মাঝে খেয়াল করেছিল লেভির কাছে একটা ভাঁজ করা কাগজ ছিল, তার মানে চিঠিটা লেভির কাছে আছে। অরিত্রিকা তড়িঘড়ি করে বলল। লেভি কোথায়? ইশরা আশেপাশে তাকিয়ে বলল। আমার পাশেই তো বসেছিল। অরিত্রিকা এক লাফে বিছানা থেকে নেমে দাঁড়ালো। চিঠিটা যদি লেভির কাছে থাকে তাহলে সে আজ শেষ, নিশ্চিত বাড়ির কারো হাতে পড়বে। লেভি একটা বদ্ধভ্যাস আছে, সেটা হলো কোনো কিছু পেলে মুখে করে নিয়ে সারা বাড়ি ঘুরে বেড়ানো। অরিত্রিকা তার পুরো রুম এবং ব্যালকনিতে লেভিকে খুঁজলো, কিন্তু পেল না। ইশরাকে বলল নিচতলায় গিয়ে খুঁজতে, আর সে উপরের তলায় খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল। অরিত্রিকার উপরের তলার সব রুম খোঁজা শেষ, শুধুমাত্র একটা রুম বাকি আছে, সেটা হলো সারহান ভাইয়ের রুম। সে দূরে দূরে বুকে রুমের সামনে দাঁড়ালো, মুখাভাবে ভয়ের ছাপ স্পষ্ট, বুকের মাঝে ধপাস ধপাস করছে। মনে হচ্ছে হৃদয় ফেটে হাতে চলে আসবে। দীর্ঘ 2 বছরের অধিক সময় পর এই রুমটায় পা দিবে। মনে মনে চাইছেন সারহান ভাই যেন রুমে না থাকে। দরজা আধা খোলা। অরিত্রিকা চোরের ন্যায় ধীর পায়ে ঢুকলো রুমে। মনে হচ্ছে এটা তার নিজের বাড়ি নয়, বরং অন্য কারো বাড়ি, যেখানে সে চুরি করতে এসেছে। বুকে ফু দিয়ে সতর্কতার সহিত আশেপাশে তাকে লেভিকে খুঁজতে লাগলো। আলমারি, টেবিল, ডিভানের আশেপাশে খুঁজলেও পেল না। সে আরেকটু এগিয়ে গেল, উকি দিল বিছানার ওপাশে। লেভিকে মেঝেতে বসে চিঠিটা নিয়ে খেলতে দেখে চোখ মুখ চকচক করে উঠল অরিত্রিকা। দৌড়ে গিয়ে লেভিকে কোলে তুলে নিল। অরিত্রিকা লেভিকে উদ্দেশ্য করে ধীর কণ্ঠে বলে উঠল। আর কোনো রুম পাসনি? সোজা বদমেজাজি মানুষটার রুমে চলে এসেছিস। যদি এসে দেখতো তুই ওনার রুমে বসে চিঠি লিখেছিস, মানে চিঠি খেলছিস, তখন দুইজনেরই অবস্থা খারাপ করে দিত। নিশ্চিত আমাদের বাড়ি থেকে বের করে দিত। লেভি অরিত্রিকার দিকে অবুঝ নয়নে তাকিয়ে মেয় করে উঠল। অরিত্রিকা দাঁতে দাঁত চেপে বলল। চুপ কর। অরিত্রিকা রুম থেকে প্রস্থান করবে এমন সময় তার দৃষ্টি আটকে গেল ড্রেসিং টেবিলের উপর সাজানো পারফিউমে। সে সাহস সঞ্চার করে সেদিকে পা বাড়ালো, এক হাতে পারফিউমটি তুলে নিল। পারফিউমের গায়ে লেখা নামটি আওড়ায়, ব্লু ডি শ্যানেল। অরিত্রিকা বিস্মিত নয়নে তাকিয়ে রইল। বিদেশি ব্র্যান্ডের পারফিউম, এটা দামও বেশ চড়া। বাপরে, সারহান ভাই এই ব্র্যান্ডের পারফিউম ইউজ করে। সে একটু হতাশ হয়। ভেবেছিল জেন্টস পারফিউম হলেও কিনবে, বাড়িতে গায়ে মাখিয়ে বসে থাকবে, কিন্তু তার হলো কই, এত দাম দিয়ে পারফিউম কেনার সামর্থ্য নেই তার। মুখ ভার করে পারফিউমটা রেখে দিতে গিয়ে দেয় না। একগাল হেসে পারফিউমটা জামায় লাগাতে শুরু করলো। বিড়বিড় করে বলল। যখন হাতের কাছে পারফিউমটা পেয়েছি, ইচ্ছে মতো ইউজ করি। লেভি, তোকেও দিয়ে দিই। ওয়েট। অরিত্রিকা লেভিকেও ইচ্ছে মতো দিয়ে দিল, তারপর জায়গা মতো রেখে দিল পারফিউমটা। তখনই ওয়াশরুমের দরজা খট করে খোলার শব্দ হলো। অরিত্রিকা চমকে ঠাই হয়ে দাঁড়িয়ে রইল সেথায়। অরিত্রিকা, তুই আজ শেষ। পেছন থেকে তখনই ভেসে এলো রাশভারী কণ্ঠস্বর। আমার রুমে তুই কি করছিস? অরিত্রিকা রাশভারী কণ্ঠে চমকে উঠল, মুখ খিচে রইল কিয়ৎ সময়। ভয়ে যেন জমে গেছে। সে ভয়ার্ত ভঙ্গিতে পেছনে তাকায়, চোখ বন্ধ করে মিনমিন করে বলে ওঠে। সারহান ভাই, আসলে লেভি আপনার রুমে এসেছিল, তাই নিতে এসেছিলাম। সারহান রক্তচক্ষু চাহনিতে অরিত্রিকার দিকে তাকিয়ে এগিয়ে আসলো, চোয়াল শক্ত করে বলল। আমার অনুমতি ব্যতীত পারফিউম ইউজ করেছিস? অরিত্রিকা হকচকিয়ে গেল। এবার কি হবে তার? এখান থেকে নিজেকে কোনো রকমে বাঁচিয়ে পালাতে হবে। সে গড়গড় করে মিথ্যা বলল। আমি পারফিউম ইউজ করিনি, লেভি ইউজ করেছে। হোয়াট? হ্যাঁ হ্যাঁ, লেভি আমায় বলেছিল আপনার পারফিউম তার পছন্দ হয়েছে, তাই সে মাখতে চায়। আমার কথা বিশ্বাস না হলে লেভিকে জিজ্ঞেস করুন। লেভি বেবি, মামুকে বলো তো, তুমি পারফিউম গায়ে মাখবে বলে আবদার করেছিলে না? শেষোক্ত কথাটা শুনে সারহানের মেজাজ বিগড়ে গেল। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে ক্রোধ মিশ্রিত কণ্ঠে বলে উঠল। আমাকে লেভির মামু বলা বন্ধ কর, নয়তো থাপ্পড় মেরে মুখ উল্টাপাল্টা বলার স্বাদ মিটিয়ে দেব। অরিত্রিকা ঢোক গিলে পিটপিট করে চাইল সারহানের পানে। রক্তাবর্ণের দুটো চোখ তার দিকে নিবদ্ধ, হাত পা কাঁপতে লাগলো তার। ভালোভাবে তাকাতেই খেয়াল করলো সারহান উন্মুক্ত শরীরে শুধু তোয়ালে পড়ে দাঁড়িয়ে আছে। এমন অবতারে দেখে বাকরুদ্ধ, লজ্জায় আড়ষ্ট হয়ে গেল সে। এক হাতে তড়িঘড়ি করে চোখ চেপে ধরে উচ্চস্বরে চিৎকার করে উঠল। এমন অর্ধনগ্ন সেক্সি অবতারে আমার সামনে দাঁড়িয়ে থাকতে লজ্জা করছে না আপনার? এই ছোট্ট জীবনে আপনার জীবন যৌবন সব দেখে ফেললাম। দ্রুত যৌবন ঢাকুন সারহান ভাই। অরিত্রিকার চিৎকারে লেভি ভয়ে লাফ দিয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। সারহানের ক্রোধ যেন আরো তুঙ্গে। সে এক কদম এগিয়ে এসে অরিত্রিকার সামনে দাঁড়ালো।
অরিত্রিকা দুহাতে তালু দ্বারা চক্ষুদ্বয় ঢেকে রেখেছে, লজ্জায় আড়ষ্ট হয়ে গেছে সে। কেমন যেন দম বন্ধকর পরিস্থিতি। আগে কখনো সারহান ভাইয়ের সামনে পড়ে এমন অপ্রীতিকর অবস্থায় পড়েনি, কিন্তু আজ তার বুদ্ধিহীনতার জন্য এমন লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হয়েছে। পণ্ডিতি করে যদি পারফিউম ইউজ না করতো তাহলে অনায়াসে বাঘের মুখ থেকে পালাতে পারতো, কিন্তু ওই যে হালুয়া মার্কা কপাল, সেজন্যই তো উল্টাপাল্টা কাজ করে অনায়াসে ধরা পড়ে যায় সে। অরিত্রিকার ফাঁকা ঢোক গেলে কৌতূহলবশত হাতের আঙ্গুল ফাঁকা করে পিটপিট করে সামনে তাকালো। সারহানকে উন্মুক্ত শরীরে তার দিকে এগিয়ে আসতে দেখে শিওরে উঠল। ভয়ার্ত ভঙ্গিতে দুহাত চক্ষুদ্বয় থেকে নামিয়ে আতঙ্কিত হয়ে কম্পনরত কণ্ঠে বলে উঠল, সারহান ভাই, আমার দিকে এগিয়ে কেন আসছেন? সারহান চোয়াল শক্ত করে অরিত্রিকার ভীতিগ্রস্ত মুখশ্রীতে দৃষ্টি নিবদ্ধ করে রেখেছে। উক্ত কথাটি শুনেও কোনো প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন বোধ করল না, উল্টো বাঁকা হেসে এগিয়ে যেতে লাগলো। অরিত্রিকার অবস্থা বেহাল, কি করবে বুঝতে পারছে না, ভয় আতঙ্কে কাঁপছে সে। সারহানের দিকে দ্বিধাদণ্ডিত দৃষ্টিতে তাকিয়ে চক্ষু লজ্জায় পুনরায় দৃষ্টি ফিরিয়ে নিল। কোনো দিশা না পেয়ে দ্রুততার সহিত পিছাতে লাগলো। পিছাতে পিছাতে পা পিছলে ধম করে সারহানের বিছানায় পড়ে গেল হঠাৎ। ভয়ার্ত ভঙ্গিতে চোখ মুখ খিচে মৃদু চিৎকার দিয়ে উঠল। সারহান অরিত্রিকার এহেন কাণ্ডে বিরক্ত বোধ করল ভীষণ। ভ্রুযুগল টান করে গম্ভীর মুখে এগিয়ে গেল বিছানায় রাখা টি শার্ট নিতে। অরিত্রিকা চক্ষুদ্বয় বুঝে ঘাপটি মেরে আছে। নানা ভাবনায় তার মাথা ঘুরছে। মনে হচ্ছে আজ সে মহাবিপদে পড়েছে। সারহান ভাইকে তার দিকে সন্নিকটে ঝুঁকে আসতে দেখে হকচকিয়ে উঠে কেমন যেন শ্বাস আটকে আসার জোগাড়। সে কোনো মতে নিজেকে সামলে বিছানায় যেন মিশে যেতে চাইল। দুহাতে আঁকড়ে ধরল বিছানা। সারহান অরিত্রিকাকে বিছানায় ভয়ার্ত ভঙ্গিতে উদ্ভটভাবে পড়ে থাকতে দেখে তপ্ত শ্বাস ফেলে। বিছানায় মেয়েটার পাশে হাত বাড়িয়ে টি শার্ট নেয়। দ্রুততার সহিত তা পরে কয়েক কদম পিছিয়ে যায়। বুকে দুই হাত গুজে গমগমে কণ্ঠে বলে ওঠে, আমার বেডে উল্টে পড়ে না থেকে ওঠ। এমনভাবে শুয়ে আছিস মনে হচ্ছে এই রুমে পার্মানেন্ট থেকে যাওয়ার ইচ্ছে আছে। দ্রুত ওঠ, আমার বেড নোংরা হয়ে যাচ্ছে। অরিত্রিকা চমকে ওঠে। বিদ্যুৎ পৃষ্ঠের ন্যায় তড়িৎ বেগে চক্ষু খুলে তাকায়। সামনে তাকাতে চক্ষুদ্বয় বিস্ময়ে বড় হয়ে যায়। তড়িঘড়ি করে এক লাফে বিছানা থেকে নেমে দাঁড়ায় মেঝেতে। উৎকণ্ঠিত অপ্রস্তুত ভঙ্গিতে দ্রুত দৃষ্টি নত করল। সে বোরহান ভাইকে অভদ্র ভেবেছিল, কিন্তু না, একটু হলেও ভালো আছে মানুষটা। এক মুহূর্তের জন্য মনে মনে চরিত্রহীন বানিয়ে দিয়েছিল সে। কপাল ভালো চিৎকার করে বাড়ি মাথায় করেনি, নয়তো আজ পরিস্থিতি ভয়াবহ হতো। নেগেটিভ চিন্তা মাথায় আনার জন্য নিজেকে মনে মনে গালমন্দ করতে লাগলো। সারহান ড্রেসিং টেবিলের কাছে গেল। নির্বিকার চিত্তে হেয়ার ব্রাশ করতে করতে ভরাট কণ্ঠে বলল, তোর প্রেমিকের কি খবর? অরিত্রিকা প্রেমিকের কথা শুনে হতবিহ্বল হয়ে গেল। সারহান ভাই সব কি বলছে? তার তো কোনো বয়ফ্রেন্ড নেই। এটা উনিও হয়তো বা জানেন, তবে এমন কথা বলছেন কেন? কথাটার অন্তর্নিহিত অর্থ কি? সে সারহানের দিকে তাকায় বিস্ময় ভাব নিয়ে। দ্বিধা কাটিয়ে ওষ্ঠ ভিজিয়ে দীর্ঘণ্ঠে বলে ওঠে, আমার কোনো প্রেমিক নেই সারহান ভাই। সারহান আয়নায় দৃষ্টি নিবদ্ধ করে চুল ব্রাশে মনোযোগী হয়ে কণ্ঠে অগ্রাহ্যতা এনে বলল, ও রিয়েলি? হুম। প্রেমিক না থাকলে লাভ লেটার আর গোলাপের বুকে কে দিল তোকে? আমার জানা মতে তোকে কেউ ভুল করে ওগুলো দেওয়ার সাহস করবে না। সারহানের অস্বাভাবিক কঠোর বজ্রকণ্ঠের হুঙ্কার শুনে অরিত্রিকা ভয় পেয়ে লাফিয়ে উঠল। তটস্থ ভঙ্গিতে তাকালো সারহানের দিকে। বুকের ভেতর হৃৎপিণ্ড ধপাস ধপাস করছে। অজানা আতঙ্কে রু কেঁপে উঠছে। অতিরিক্ত চিন্তার ভয়ে গলা কাঠ হয়ে যাচ্ছে। ভীতিগ্রস্ত ভঙ্গিতে কোনো মতে ওষ্ঠ কাঁপিয়ে মিনমিন করে বলল, লাভ লেটার আর ফুলের বুকে কে দিয়েছে আমি তো তা জানি না। সারহান ক্ষিপ্ত হয়ে সজোরে শব্দ করে হেয়ার ব্রাশ ড্রেসিং টেবিলে ছুঁড়ে ফেললো। সুচালো দৃষ্টিতে তাকালো অরিত্রিকার দিকে। দাম্ভিকতা বজায় রেখে এগিয়ে আসলো এবং দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। বিদ্রুপাত্মক হেসে বলল, সত্যিই জানিস না নাকি আমাকে মিথ্যে বলছিস? অরিত্রিকা ভেবে পাচ্ছে না সারহান ভাই কিভাবে জানলো এসব কাহিনী। গোলাপ ফুলের বুকে তো ভার্সিটিতে ফেলে এসেছে, শুধু চিঠিটা এনেছিল সাথে। চিঠিটা তার হাতে এই মুহূর্তে, তাহলে কিভাবে জানলো? সব কেমন গুলিয়ে যাচ্ছে। সারহান ভাই কি বখাটেদের কথাও জানে? এসব ভেবে শরীর ঠান্ডা হয়ে আসছে। অরিত্রিকা অগত্যা গলা শুষ্কতা উপেক্ষা করে কোনো মতে করুণ স্বরে বলল, সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। আমাকে তোর স্টুপিড মনে হয়? তুই যা বলবি তাই বিলিভ করব? ছেলেটাকে বল। কোন ছেলে? তোর ভার্সিটির প্রেমিক। বললাম তো কেউ নেই। আই নো তোর দ্বারা সব সম্ভব। এসব প্রেম তো সিম্পল বিষয়। অরিত্রিকার ভাবমূর্তি পরিবর্তন হলো। এবার রাগে ফেটে পড়ল। এতক্ষণ ভয়, সংকোচ আর বিস্ময়ের মাঝে ডুবে থাকলেও সারহানের একই প্রশ্নের পুনরাবৃত্তি তার ধৈর্যের বাঁধ ভেঙে দিল। সে কটমট করে তাকালো সারহানের দিকে। চোখে মুখে সুস্পষ্ট ক্ষোভ, কণ্ঠে তীব্র অসন্তোষ ঝরে পড়ল। বললাম তো আমার কোনো প্রেমিক নেই, অথচ আপনি বারবার একই কথা বলে আমায় হেনস্থা করছেন। সারহানের কপাল কুঁচকে যায়। বেশ কয়েকটা ভাঁজ পড়ে কপালের মধ্যাংশে। গাম্ভীর্যভাবে এটে বলে, প্রেমিক নয়, অথচ সেই অচেনা মানুষটার চিঠি এখনো তোর হাতের মুঠোয় বন্দি রয়েছে ফাইরুজ।
তোর কাছে অচেনা মানুষটার লেখা কাগজের টুকরো এতটাই মূল্যবান যে সযত্নে নিজের কাছে রেখে দিতে চাইছিস। অরিত্রিকার হাতের মুঠো শিথিল হয়ে গেল। চিঠিটা আলগাভাবে ফসকে মেঝেতে পড়ল। সে হতবুদ্ধির ন্যায় উদ্দাম চক্ষুদ্বয়ের গম্ভীর শ্যাম মানবটির দিকে তাকালো। সে হতবুদ্ধির মতো স্থির হয়ে গেল, বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল গম্ভীর শ্যামবর্ণ পুরুষটির দিকে। সারহান ভাইয়ের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, কিন্তু সেই ভিত্তিহীন অপবাদ যেন তার মনের গহীনে তীব্র তীক্ষ্ণ ক্ষত তৈরি করলো। এক প্রকার ঘৃণা জমাট বাঁধতে লাগলো তার বুকের ভেতর। এমনতর অবিশ্বাস, এমন প্রশ্নবান তার আত্মমর্যাদার উপর এ যেন এক কঠোর আঘাত। ক্রোধ মিশ্রিত কণ্ঠে চিল্লিয়ে বলল, আপনি আমার মুখ থেকে শুনতে চাইছেন আমার প্রেমিকা আছে না, তাই না? আম ঠিক আছে, তাই হবে। আমি সজ্ঞানে বলছি আমার বয়ফ্রেন্ড আছে এবং সে ফুল আর চিঠি দিয়েছে। আমরা আজ দেখাও করেছি। ভার্সিটি এরিয়াতে হাতে হাত ধরে ঘুরে বেরিয়েছি। আর কি শুনতে চান? অরিত্রিকা একটু থেমে কটাক্ষ করে বলল, আমার বয়ফ্রেন্ড থাকলে আপনার কি সমস্যা সারহান ভাই? আমার লাইফে আমি যা ইচ্ছে তাই করব। আপনার কি তাতে? আমার লাইফ নিজের মর্জি মতো লিড করব আমি। আপনি ইন্টারফেয়ার করার কে? হু আর ইউ? শেষোক্ত কথাটি তাচ্ছিল্যের সুরে বলে উঠল অরিত্রিকা। ক্রোধ ক্ষোভে ফুঁসে উঠেছে আহত বাঘিনীর ন্যায়। কথা বলতে গিয়ে কিছুটা হাঁপিয়ে গেছে। সারহান এতক্ষণ চুপচাপ কথাগুলো শুনলেও এখন আর ধৈর্য ধারণ করতে পারল না। তার ক্রোধ এবং ধৈর্যের বাঁধ ভেঙে গেল। রাগান্বিত ভঙ্গিতে এগিয়ে গিয়ে শক্তপোক্ত পুরুষালী হাত দ্বারা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে সজোরে থাপ্পড় মারল অরিত্রিকার নরম গালে। রুমের নীরবতা ভেঙে প্রতিধ্বনিত হলো সেই শব্দ। অরিত্রিকা থাপ্পড়ের ভার সইতে না পেরে কয়েক কদম পিছিয়ে গেল। ছলছল করে উঠল চক্ষুদ্বয়। ব্যথায় মৃদু আর্তনাদ করে ফুপিয়ে কেঁদে দিল। অশ্রুকণা গড়িয়ে পড়ল গাল বেয়ে। ওষ্ঠকোণে ব্যথার উপস্থিতি বুঝতে পেরে এক হাত সেই স্থানে স্পর্শ করালো। কেমন যেন গরম তরল পদার্থ। হাত নামিয়ে অশ্রুসিক্ত নয়নে আঙ্গুলের দিকে তাকালো। হাতের আঙ্গুলে রক্তের দাগ। সে শিউরে উঠল তৎক্ষণাৎ। অশ্রুসিক্ত নয়নে ফ্যাল করে অবিশ্বাস্য চাহনিতে তাকালো সারহানের দিকে। সারহান ক্রোধে জর্জরিত হয়ে রক্তাভ চক্ষুদ্বয় মেলে নির্দয় রূপে ভ্রুক্ষেপহীনভাবে দাঁড়িয়ে আছে। ক্রোধে হাতের শিরা উপশিরা ফুলে ফেপে উঠেছে। মুখায়ভাবে কঠোরতা স্পষ্ট। দাঁতে দাঁত চেপে কাঠিন্যতা এঁটে তর্জনী আঙ্গুল উঁচিয়ে প্রশ্নাত্মক ভঙ্গিমায় বলল, কি বললি? আমি তোর লাইফে ইন্টারফেয়ার করছি? হাউ ফানি। শুনে রাখ, তুই আমার জীবনের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নস। ইউ আর নাথিং টু মি। তোর জন্য আমি তোর জন্য আমি আমার নিজের কাজ ফেলে দখলদারিত্ব করব? গেট দ্যাট স্ট্রেট, অরিত্রিকা। অরিত্রিকা ক্রন্দনরত কাতর ভাঙা কণ্ঠে বলল, আপনি ভীষণ নিষ্ঠুর সারহান ভাই। সব সময় আমায় অপমান করেন আপনি। আমার থেকে ভালোভাবে জানতে চাইলে আমি সব কিছুই বলে দিতাম, কিন্তু আপনার তো সেই সময়টাই নেই। প্রথম থেকেই সত্যি বলে বলে হাঁপিয়ে যাচ্ছিলাম, অথচ আপনি বিশ্বাসই করলেন না। যখনই মিথ্যে বললাম, উদাহরণস্বরূপ থাপ্পড় পড়লো গালে। আপনি খুব খারাপ সারহান ভাই, খুব খারাপ আপনি। অরিত্রিকা উচ্চস্বরে কাঁদতে কাঁদতে উদ্ভ্রান্তের ন্যায় এলোমেলো ভঙ্গিতে রুম থেকে ছুটে বেরিয়ে গেল। সারহানের ক্রোধ যেন নিমিষেই কর্পূরে উড়ে গেল। কিছুক্ষণ নীরব শান্ত চাহনিতে তাকিয়ে রইল সেই দিকে, কিন্তু তার মাঝে কোনো অনুতপ্ততার রেশ দেখা গেল না। নির্লিপ্ততা নিয়ে কাবার্ডের দিকে হেঁটে যেতে দৃষ্টি স্থির হলো মেঝেতে পড়ে থাকা চিঠিটার দিকে। বিগড়ে যাওয়া মেজাজে সেটা তুলল। কৌতূহল বশত চিঠিটা খুলল। ধীরে কণ্ঠে কয়েক লাইন পড়ল। প্রিয় বিউটিফুল গার্ল, হ্যাঁ বিউটিফুল গার্ল, কেমন আছো? আমার মন বলছে অনেক ভালো আছো। তবে আমি প্রথম দেখেছিলাম রাস্তার ধারে ফ্লাওয়ার শপের সামনে। কানে লাল টকটকে গোলাপ ফুল গুজে দাঁড়িয়েছিলে লাজুক ভঙ্গিতে। দূর থেকে সেই চাকুনি দেখে ফিদা হয়ে গিয়েছিলাম। বিউটিফুল গার্ল, তোমার রূপের রহস্য কি? হ্যাঁ, না মানে এত সুন্দর কেন তুমি? চিঠিটা পড়ে সারহানের চোয়াল শক্ত হয়ে উঠল। বলিষ্ঠ পুরুষালী হাতের তালু দ্বারা পিষ্ট করলো চিঠিটা। তীব্র অবহেলায় ছুঁড়ে ফেললো ব্যালকনির দিকে। এগিয়ে গিয়ে বসলো ডিভানে। দুহাত দ্বারা খামচে ধরলো ভেজা চুলগুলো। রাত 1টা পেরিয়ে গেছে। ঘড়ির কাঁটা ধীরে ধীরে এগোচ্ছে নিঃশব্দ প্রহরের দিকে। গভীর রাত্রির আবেশে তন্দ্রাচ্ছন্ন শহরের নিদ্রায় মগ্ন মানুষজন। বাতাসে অলসভাবে দুলছে জানালার পর্দা, আর নিস্তব্ধতার মাঝে কোথাও দূরে বেজে ওঠে কোনো নিশাচর প্রাণীর গম্ভীর ডাক। গহীন অন্ধকার রাতে যেন অদৃশ্য চাদরে ঢেকে রেখেছে শহরের প্রতিটি কোণ। অলিগলির ফাঁক দিয়ে জেগে থাকা পথবাতির মলিন আলো কেবল সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সময়ের নিস্তরঙ্গ প্রবাহে হারিয়ে যাওয়া একাকী দর্শকের মতো। গভীর রাতে তন্দ্রাঘরে আচ্ছন্ন চৌধুরী নিবাসের সকল সদস্য নিস্তব্ধ। পুরো বাড়ি, শুধু ঘুম নেই সারহানের চোখে। বিছানায় আধা শোয়া হয়ে এক হাত কপালে দিয়ে গভীর চিন্তায় মগ্ন। দু চোখে ঘুমের আনাগোনা নেই আজ। নির্ঘুম রাত আজ যেন সাক্ষী দিচ্ছে তার অতিরিক্ত টেনশনের। আজ বোধহয় সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিতে হবে। সারহান অশান্ত ভঙ্গিমায় বিছানা থেকে নেমে দাঁড়ায়। টি শার্ট টেনে টুনে ঠিক করে নেয়। পা বাড়ায় রুমের দরজার দিকে। দরজা খুলে ট্রাউজারের পকেটে 2 হাত গুজে সিঁড়ির দিকে হাঁটতে থাকে। নিচে গিয়ে 1 কাপ কফি খেলে হয়তো একটু ভালো লাগতে পারে।
সিঁড়ির কাছে গিয়ে দাঁড়াতেই পাশের রুমের দিকে নজর পড়ল। রুমের দরজা আধা খোলা এবং লাইট জ্বালানো। তবে কি মেয়েটা ঘুমায়নি নাকি রাত জেগে কান্নাকাটি করছে? সারহান নিজের দাম্ভিক ভাব উপেক্ষা করে ভ্রুযুগল কুঁচকে গম্ভীর মুখে রুমের দিকে গেল। হাত দ্বারা দরজা ঠেলে সংকোচহীনভাবে নিঃশব্দে রুমের ভেতরে প্রবেশ করলো। দোনমনো না করে স্বাভাবিকভাবে এগিয়ে গেল বিছানার দিকে। অরিত্রিকা এলোমেলো হয়ে শুয়ে আছে বিছানায়, পাশে লেভি শুয়ে আছে, দুজনেই গভীর ঘুমে মগ্ন। মেয়েটার খোলা চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, মাথার নিচে বালিশ নেই, কমফোর্টার গলা অবধি জড়ানো। সারহানের দৃষ্টি আটকে যায় অরিত্রিকার শুকনো মলিন মুখশ্রীতে। চক্ষুদ্বয়ের নিচে নোনা পানি শুকানোর দাগ স্পষ্ট ফুটে উঠেছে। নিচের ওষ্ঠকোণে ক্ষত দৃশ্যমান, সেখানে শুকনো রক্ত লেগে আছে। মেয়েটার শরীর কেমন যেন নির্জীব, প্রাণহীন লাগছে। সারহানের অন্তঃকোণ কিছুটা নরম হয়ে আসে, মুখায়ভাবে বিচলিত ভাব ফুটে ওঠে। অরিত্রিকার মাথা বরাবর মেঝেতে হাঁটু গেড়ে বসে ভালোভাবে তাকালো মেয়েটার কান্নায় লাল হওয়া বিধ্বস্ত মুখশ্রীতে। মুখ কেমন যেন ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে, তা দেখে বক্ষ কেমন কেঁপে উঠল। অরিত্রিকাকে আজ ভীষণ অন্যরকম লাগছে। এরূপ দৃশ্য দেখে অশান্ত হয়ে গেল মন সত্তা। সারহান একটা দুঃসাহসিক কাজ করে ফেলল। আকস্মিক বিচলিত মনে পুরুষালী অমসৃণ হাতের আঙ্গুল দ্বারা অরিত্রিকার ওষ্ঠকোণের ক্ষতস্থানে ছুঁয়ে দেয় আলতোভাবে। অতি যত্নে ওষ্ঠে লেগে থাকা অবশিষ্ট রক্ত ধীরে আঙ্গুল দ্বারা মুছে দিল। তীক্ষ্ণ দৃষ্টিতে ঘাড় ঘুরিয়ে কিছু একটা খোঁজার প্রয়াস চালায়। বিছানার পাশে ছোট টেবিলের উপর কাঙ্ক্ষিত জিনিসটা দেখতে পেল। দ্রুততার সহিত ফার্স্ট এড বক্স হাতে নিল। বক্সটা খুলে পরিষ্কার তুলে নিল। অস্বাভাবিক শান্ত ভঙ্গিতে সযত্নে ওষ্ঠকোণে জমাট বেঁধে থাকা রক্ত পরিষ্কার করতে উদ্যত হলো। সারহান কার্য সম্পাদন করার সময় উত্তেজিত ভাব দমিয়ে রেখে শান্ত কণ্ঠে বিড়বিড় করে আওড়ালো। বারবার কেন আমার ধৈর্যের বাঁধ ভাঙিস অরিত্রী? 2 বছর ধরে যে দহনে আমাকে গ্রাস করে রেখেছে, আচ্ছা 2 বছর ধরে যে দহন আমাকে গ্রাস করে রেখেছে, তার প্রতিটি শিখায় আমি পুড়েছি। দগ্ধ সত্তাকে অন্তরে লুকিয়ে স্বাভাবিক থাকার ভান করেছি, অথচ সেই দহনের মূল কারণ তুই। আমার ভেতরে যে ভয়ঙ্কর দগ্ধ সত্তা ঘুমিয়ে আছে, তোর জন্যই তাকে সে কোলে বেঁধে রেখেছি, তোকে বাঁচিয়ে রেখেছি তার ক্রূর স্পর্শ থেকে। অথচ তুই অবুঝের মতো সেই সত্তাকে জাগিয়ে তোলার প্রয়াস চালিয়ে যাচ্ছিস। বড্ড বোকা তুই অরিত্রী, বড্ড বোকা। সারহান শান্ত চাহনিতে অরিত্রিকার ফর্সা গালের দিকে অপলক চেয়ে রইল। থাপ্পড় দেওয়ার কারণে ডান গালে আঙ্গুলের ছাপ ফুটে উঠেছে, সেই স্থান লালচে বর্ণ ধারণ করেছে, কিছু স্থানে রক্ত জমে গেছে। দেখতে কেমন যেন বিভৎস লাগছে। সারহান সেই দৃশ্য পর্যবেক্ষণ করে গভীর চাহনিতে। চক্ষুদ্বয় বন্ধ করে তপ্ত শ্বাস ফেলে, অতঃপর চোখ মেলে সযত্নে ওষ্ঠকোণের ক্ষতস্থান এবং গালে অ্যান্টিসেপটিক লাগিয়ে দেয়। কার্য সম্পূর্ণ করে অ্যান্টিসেপটিক ঔষধ ফার্স্ট এড বক্সে রাখলো। পুনরায় বক্সটি যথাস্থানে রেখে বিছানার পাশে রাখা ছোট্ট টেবিল হতে টিস্যুর বক্স থেকে টিস্যু নিল। নিগুড়ো চাহনিতে তাকিয়ে টিস্যু ভাঁজ করে আলতো হাতে নিঃশব্দে অরিত্রিকার মুখশ্রী মুছিয়ে দিতে লাগলো। কান্নার ফলে মুখে নোনা পানির বিন্দু শুকিয়ে গিয়েছিল, সেগুলো পরিষ্কার করার প্রয়াস চালালো। সারহান ডান গালে টিস্যু স্পর্শ করতেই অরিত্রিকা ব্যথায় চোখ মুখ কুঁচকে নিয়েছে, মৃদু আর্তনাদ করলো চক্ষু বন্ধ অবস্থায়। কিছুটা নড়ে চড়ে অন্য পাশ ঘুরে শুয়ে পড়ল। সারহান নীরব চাহনিতে দেখল শুধু। গুটিয়ে নিল তার হাতের মুঠোবন্দি টিস্যু পিষ্ট করে মেঝেতে ফেললো। নিঃশব্দে উঠে দাঁড়ালো। নির্লিপ্ত ভঙ্গিতে অদ্ভুত হাসলো। আজ সে নিজের মনের বিরুদ্ধে গিয়ে স্টুপিড মেয়েটার জন্য মায়া দেখিয়েছে, কিন্তু এমনটা হওয়ার কথা ছিল না। এসব দরদ সহানুভূতি তার ধাঁচে নেই, কিন্তু মনুষ্যত্ব হয়তো বেঁচে আছে তার মাঝে। এই জন্যই হয়তো তার মতো মানুষের মনে একটু হলেও সহানুভূতি জন্মেছে। সে থাপ্পড়টা মারত না, কিন্তু অরিত্রিকার গলা উঁচিয়ে তাকে অপমান করার জন্য প্রাপ্য হিসেবে থাপ্পড় দিয়েছে। তার মাঝে মোটেও এসব নিয়ে অনুশোচনা হচ্ছে না। সারহান রুমের লাইট অফ করে দেয় এবং ধীর পায়ে এগিয়ে যায় রুমের বাহিরের দিকে। দরজার কাছে এসে হঠাৎ থেমে যায়, ঘাড় বাঁকিয়ে তাকায় আবারও অরিত্রিকার দিকে। অন্ধকারাচ্ছন্ন রুমে বাহির হতে হালকা আলো জানালার গ্লাস ভেদ করে আসছে। সে আলোয় মেয়েটার আবছার প্রতিবিম্ব পরিলক্ষিত হলো। দৃঢ় চাহনি ফেলে শান্ত কণ্ঠে আওড়ালো। দৃষ্টির আয়তনে থাকলেও কিছু সত্য চিরকাল অদৃশ্য থেকে যায়, আর সে অদেখা সত্যগুলো আড়ালে থাকাটাই শ্রেয়, কারণ প্রকাশ পেলেই তা আমাদের অন্তরে নিঃশব্দ আগুন জ্বালিয়ে দেয়, যা প্রতিনিয়ত পুড়িয়ে ছাই করে অনুভূতির গভীরতম স্তর। সারহান আর দাঁড়ায় না সেথায়, নিঃশব্দে পা বাড়িয়ে রুম থেকে বেরিয়ে যায় দ্রুত। সাদার তন্দ্রাচ্ছন্ন ঢুলু ঢুলু চক্ষুদ্বয় মিলে সিঁড়ি বেয়ে উপরে তলায় আসতেই কারো উপস্থিতি পেল। অন্ধকারাচ্ছন্ন করিডোরে হঠাৎ কারো আগমনে বেশ ভয় পেল, কিন্তু তা প্রকাশ না করে দ্রুত সিঁড়ি ডিঙিয়ে এসে চারিপাশে তাকালো। হালকা আলোয় সারহানকে অরিত্রিকা রুমের সামনে থেকে হেঁটে আসতে দেখে আশ্চর্যিত হলো। আগ বাড়িয়ে পেছন থেকে ডাকলো সে, ভাই। সাদাতের কণ্ঠস্বর শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ করতে তৎক্ষণাৎ থেমে যায়। কপালে ভাঁজ ফেলে ভ্রু বাঁকিয়ে পেছনে তাকায়। তীক্ষ্ণ একজোড়া দৃষ্টি নিবদ্ধ করে তাকায়। সাদা চঞ্চল পায়ে এগিয়ে যায় ভাইয়ের দিকে। গলা ঝেড়ে প্রশ্নাত্মক ভঙ্গিতে বলে ওঠে, ভাই তুমি এত রাতে
কি করছো এখানে? সারহান এক মুহূর্ত দেরি না করে ভরাট কণ্ঠে উত্তর দেয়। আমি কি করছিলাম সেসব বাদ দে। এবার বল, তুই এত রাতে না ঘুমিয়ে ওপর নিচ ছোটাছুটি করছিস কেন? সাদাত হকচকিয়ে যায়। সে কি করে বলবে লিভিং রুমে বসে গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিল? এটা বললে ঝাড়ি খেতে হবে, এটা সে খুব ভালো করে জানে। হাসার ভান করে বলল, আসলে ভাই, লিভিং রুমে বসে টিভিতে খেলা দেখছিলাম। খেলা দেখছিলি নাকি অন্য কিছু করছিলি? সত্যি ভাই, খেলা দেখছিলাম। কারেকশন কর আনসারটা। টিভিতে খেলা দেখছিলি না, বরং ফোনে মেয়েদের মন নিয়ে খেলছিলি। সাদাতের মুখ হা হয়ে গেছে। এই মানুষটার থেকে নিজের কর্মকাণ্ড লুকালেও ঠিকই ধরা পড়ে যায়। তার মানে ভাই তার পেছনে স্পাই লাগিয়ে দিয়েছে। বাড়িতে শান্তি নেই, বাহিরে শান্তি নেই, সে যাবে কোথায়? 2 বছর আগে সব ভার্সিটিতে অ্যাডমিশন দিয়েছিল, ভেবেছিল দূরে কোনো ভার্সিটিতে টিকে গেলে সারহানের তীক্ষ্ণ নজর থেকে বাঁচতে পারবে, কিন্তু তার হলো কই? উল্টো রাজশাহী ভার্সিটিতে শুধু চান্স পেল, আর বাকিগুলোতে ডাব্বা। একেই বলে ঘরের মুরগি বাহিরে গিয়ে ডিম পাড়তে পারে না। একরাশ বিরক্তিতে মুখ ভার হয়ে এলো। ভাই, এবার অন্তত শান্তি মতো প্রেমটা করতে দাও। একটু তো বোঝো, তোমার ছোট্ট ভাই এখন বড় হয়ে গেছে, আর কয়েক মাস পরে বিয়ের বয়স পড়বে। সাদাত মুখ ভার করে ধীর কণ্ঠে বলে উঠল। সারহান তা শুনে মুখায়বব অতিশয় শক্ত করল, গমগমে কণ্ঠে বলল, এসব মাথা থেকে ঝেড়ে ফেলে পড়াশোনা ভালোভাবে কর। এবার যদি রেজাল্ট খারাপ হয় তাহলে তোর শখের বাইকের চ্যাপ্টার ক্লোজ করে দেব। সাদাত চমকে উঠে। আহারে, তার শখের বাইকের উপর তার ভাইয়ের কুটিল নজর পড়েছে। এবার ভালোভাবে পড়াশোনা করে রেজাল্ট ভালো করতে হবে, নয়তো বাইক শেষ। সে তড়িঘড়ি করে বলল, আচ্ছা ভাই, এবার ডিপার্টমেন্টে টপ করে দেখাবো। তুমি প্লিজ আমার শখের বাইকটার দিকে নজর দিও না। গুড। ভাই, একটা কথা জিজ্ঞেস করব। কর। তুমি কি অরিত্রিকার রুমে গিয়েছিলে? তুই আমাকে রুমে ঢুকতে দেখেছিস? না। তাহলে এমন বেহুদা মার্কা কথা বলার সাহস কিভাবে হলো তোর? সারহানের কণ্ঠস্বর কঠিন এবং দৃঢ়। সাদাত ভয়ে ঢোক গিলল। কিভাবে বড় ভাইকে এমন কথা জিজ্ঞাসা করে ফেলল? সে জানে সারহান কেমন ধরনের মানুষ। নিজের মাঝে অনুতাপ হলো, মাথা অনুতপ্ত তোর রেশ এটে বলল, সরি ভাই। সারহান নিজের রুমের দিকে পা বাড়ালো। সেদিকে যেতে যেতে ভরাট কণ্ঠে বলল, নিজের রুমে যা। সাদাত মন খারাপ করে সেথায় দাঁড়িয়ে সারহানের দিকে তাকিয়ে রইল। অন্ধকারাচ্ছন্ন রাতের আবরণ সরিয়ে সূর্যের সোনালী আলো ধরণীকে আলিঙ্গন করেছে। রাতের নিস্তব্ধতা ভেঙে পাখিরা ডানা মেলে ছুটেছে নিজ নিজ গন্তব্যের পথে। নরম রোদের কোমল ছোঁয়ায় শহর ধীরে ধীরে জেগে উঠেছে, আর ঘুমঘর কাটিয়ে মানুষজন ব্যস্ত হয়ে পড়েছে তাদের নিত্যদিনের কর্মযজ্ঞে। শান্তনগরী কয়েক ঘন্টা আগেও ছিল নিশ্চুপ ও নিথর, তা আবারও গুঞ্জনে মুখরিত হয়েছে। রাস্তায় গাড়ির সরব উপস্থিতি, পথচারীদের তাড়া, বিক্রেতাদের ডাক, সব মিলিয়ে শহর যেন নতুন দিনের কোলাহলে সজীব হয়ে উঠেছে এবং অনির্বাচ্য ছন্দে প্রবাহিত হচ্ছে জীবনের গতি। চৌধুরী নিবাসে সকাল থেকে হই হই রই রই অবস্থা। অরিত্রিকা হঠাৎ জ্বরের কবলে পড়ায় গুঞ্জন রটেছে বাড়ির সকলের মাঝে। আশরাত সাহেব এবং আজমল সাহেব অফিসে না গিয়ে বাড়িতে রয়েছেন। তানিয়া বেগম আর সাথী বেগম অরিত্রিকার যত্ন নিচ্ছেন সকাল থেকে। অরিনের ইম্পর্টেন্ট ক্লাস থাকায় বোনকে অসুস্থ অবস্থায় রেখে ছুটেছে কলেজে। ইশরা এবং সাদাত কেউ তাদের ভার্সিটিতে যায়নি। দুজনের মন ভীষণ খারাপ। ইসমা বেগম এবং ইরফান বাড়িতে নেই। তারা দুজনে গতকাল সন্ধ্যায় বগুড়াতে গিয়েছেন একটা কাজে। অরিত্রিকা বিছানায় আধা শোয়া হয়ে বসে আছে, পুরো শরীরে কমফোর্টার জড়ানো। 1 ঘন্টা আগেও জ্বর কম ছিল, কিন্তু জ্বরের প্রকোপ পুনরায় বেড়েছে। শরীর অধিক দুর্বল হয়ে গেছে। পুরো শরীরে ব্যথা অনুভব হচ্ছে। মনে হচ্ছে প্রতিটা অঙ্গ তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। মুখায়বব মলিন এবং ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। ইশরা মন খারাপ করে অরিত্রিকার পাশে বসে মেয়েটার দিকে তাকিয়ে আছে। সে ভাবছে রাতে তো অরিত্রী সুস্থ ছিল, তবে হঠাৎ করে জ্বর কিভাবে আসলো? আর ঠোঁট আর গালে আঘাতের চিহ্ন। সাদাত মেঝেতে ছোট একটা কার্পেট বিছিয়ে বসে লেভিকে ক্যাট ফুড খাওয়াতে ব্যস্ত। এই অরিত্রিকা, সত্যি করে বলতো, তোর ঠোঁট কাটলো কি করে? আর গালে এমন লালচে ভাব কিভাবে? অরিত্রিকা পাংশুটে মুখে তাকায় ইশরার দিকে, চোখের কোণে ক্লান্তির ছাপ, কণ্ঠস্বরে একরাশ অবসাদ। মলিন মুখে ভাঙা কণ্ঠে বলে, বললাম তো কালে মশা মারতে গিয়ে হয়েছে এমন। আমার তোর কথা হজম হচ্ছে না। নিজের থাপ্পড়ে কারোর গাল এমন রক্ত জমে যায়? ইশরা চক্ষুদয় ছোট করে সন্দেহবাতিক কণ্ঠে বলে ওঠে। অরিত্রিকার মনে পড়ে গেল রাতের কাহিনী। মনে পড়তে শিওরে উঠল, মিনমিন করে বলল, তোরা মামাতো ফুপাতো ভাই বোনগুলো এত জিজ্ঞাসাবাদ করিস কেন বলতো? মানে? কিছু না। মামাতো ফুপাতো ভাই বোন মানে কি বোঝাতে চাইছিস? আমাদের মধ্যে কেউ কিছু বলেছে? না।
সারান ভাই কিছু বলেছে? সারহানের কথা শ্রবণেন্দ্রিয়তে প্রবেশ করতে অরিত্রিকার মুখশ্রী অস্বাভাবিক ভার হয়ে গেল। মলিন ভাব ছুঁয়ে গেল তার মুখে, তিক্ততায় বিষিয়ে উঠল মন। ওষ্ঠ কামড়ে নিজেকে সামলে নিতে লাগলো। চক্ষুদয়ে অশ্রুর ভিড় জমল। হঠাৎ ভেজা কণ্ঠে বলে উঠল, উনি আমায় কিছু বলেনি। ইশরা পরখ করে বুঝলো অরিত্রিকা তার থেকে ইচ্ছাকৃত কিছু লুকাচ্ছে। সে আর ঘাটল না বিষয়টা। পরে যদি মন ভালো হয় পেটে থাকা গোপন কথা এমনিই বলবে। এখন তার কাজ অরিত্রিকার মন ভালো করা। সে একগাল হেসে চাপা স্বরে বলল, গালের দাগের কথা বাদ দিলাম, এবার বলতো ঠোঁটের কোণে ক্ষত কিভাবে হলো? লেভির গলার বেল্টে লেগে কেটে গেছে। হুম হুম, আমার তো অন্য কিছু মনে হচ্ছে। কি? সত্যি করে বলতো, কে কিশমিশ করেছে? ইশরা দুষ্টু স্বরে খিলখিলিয়ে হেসে বলল। অরিত্রিকা কটমট করে তাকালো। অসভ্য মেয়ে একটা, যেখানে সেখানে যাতা বলে ফেলে। সে সতর্কতার সহিত দৃষ্টি ঘুরিয়ে সাদাতের দিকে তাকায়। সাদাত এক মনে লেভিকে খাবার খাওয়াতে ব্যস্ত। পুনরায় দৃষ্টি ফিরিয়ে আগের মতো ইশরার দিকে তাকালো। খিচে আসা মেজাজে বিড়বিড় করে বলল, সারহান ভাইয়ের লোহার মতো শক্ত হাতে থাপ্পড় নামক কিসমিস রাতে খেয়েছি। ওনার হাতটা কি লোহা! বাপরে, এক থাপ্পড় খেয়ে জ্বর বাবাজি এসে হাজির হয়ে গেছে আমার। আমার এত স্বাদের গালে লাল স্ট্যাম্প মেরে দিয়েছে বজ্জাত লোক কোথাকার। কে রে, কিছু বললি? না। অরিত্রিকা মুখ গোমরা করে বলে ওঠে। ইশরা হাত দিয়ে অরিত্রিকার কপাল স্পর্শ করে শরীরের তাপমাত্রা কেমন দেখে নেয়। আগের তুলনায় তাপমাত্রা কম। সাদাত ইতিমধ্যে লেভিকে খাবার খাওয়ানো শেষ করেছে। সে লেভিকে কোলে নিয়ে অরিত্রিকার উদ্দেশ্যে বলল, তোর বাচ্চাকে নিয়ে গেলাম, আজ সারাদিন তোমার কাছে থাকবে। অরিত্রিকা ধীর কণ্ঠে বলল, আচ্ছা নিয়ে যা, সাবধানে রাখবি, খেয়াল রাখবি লেবি যেন তোর জল্লাদ ভাইয়ের রুমে না যায়। ওকে সিস। কথাটা শেষ করে সাদাত লেভিকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। সকাল পেরিয়ে দুপুর হতে চলেছে। অরিত্রিকা ওয়াশরুম থেকে মাত্র ফ্রেশ হয়ে রুমে প্রবেশ করলো। শরীর ভীষণ দুর্বল তার। একদিনের জ্বরে এমন বেহাল দশায় পৌঁছে যাবে সে ভাবতে পারেনি। এখন জ্বর না থাকলেও মন মেজাজ ভালো নেই তার। ধীর পায়ে হেঁটে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। বলহীন হাতে ধীরে তোয়াল দিয়ে ভেজা চুলগুলো মুছতে থাকে। এরই মাঝে ভেসে আসে দরজা নক করার শব্দ। কেউ বারবার দরজা নক করছে। অরিত্রিকা পিছু ফিরে না তাকিয়ে উচ্চস্বরে ভাঙা কণ্ঠে বলল, দরজা খোলা আছে, ভেতরে এসো। এতটুকু বলেই নিজ কাজে পুনরায় মগ্ন হয় অরিত্রিকা। সারহান দরজা খুলে প্রবেশ করে রুমে। ধীর গতিতে এগিয়ে আসতে থাকে অরিত্রিকার দিকে। প্রতিটা পদক্ষেপে অভিজ্ঞানিক দৃঢ়তা ফুটে উঠেছে। চক্ষুদ্বয়ে অদ্ভুত তাচ্ছিল্যের নিঃশব্দ প্রতিধ্বনি। ঠোঁটের কোণে রহস্যময় হাসির রেখা ফুটে উঠেছে। কাঁধে অতি সূক্ষ্ম দোল। মাথা কিছুটা উঁচু এবং দৃষ্টি নিবদ্ধ সামনের দিকে। অরিত্রিকা চুল মুছে আয়নার দিকে তাকিয়ে চমকে ওঠে। আয়নায় শুভ্র পাঞ্জাবি পরিহিত সারহানের প্রতিবিম্ব দৃশ্যমান। তা থেকে অল্প খানিকটা দূরত্ব। বিস্মিত নয়নে হন্তদন্ত হয়ে পিছে তাকায়। সরাসরি দৃষ্টি নিবদ্ধ করে সারহানের কঠিন মুখাবয়বে। মানুষটাকে দেখে ক্রোধ জন্মে মনের মাঝে। তা প্রকাশ না করে শান্ত কণ্ঠে বলে ওঠে, আপনি কেন এখানে এসেছেন? সারহান এহেন কথায় কোনো প্রতিক্রিয়া দেখায় না, উল্টো স্বাভাবিকভাবে শুধায়। শরীর কেমন আছে তোর? অরিত্রিকা বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল শ্যামবর্ণ মানুষটার দিকে। আজ সারহানকে অদ্ভুত রকমের স্বাভাবিক আর শান্ত লাগছে। এই কাহিনী কি? মনে মনে রাগ ধরে গেল তার। গতকাল বিনা কারণে চর কষিয়েছে, আর আজ কিনা এসে শরীরের খবর নিচ্ছে। কত বড় সাহস! মুখ বাঁকিয়ে ঠোঁট চেপে রাখার বৃথা চেষ্টা করলো সে, কিন্তু পারল না। গলায় জমে থাকা ক্ষোভ শেষমেশ গমগমে কণ্ঠে বেরিয়ে এলো। থাপ্পড় মেরে আবার দরদ দেখাতে এসেছেন? কথাটা তীক্ষ্ণ শোনালো, যেন বিষ মেশানো ধাতব শব্দ। সারহান শান্ত দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে রইল। এক মুহূর্তের জন্য ভ্রু কুচকালো না। চোখের গভীরতা এতটুকু বদলালো না। দরদ আপনজনদের দেখাতে হয়, তুই কি আপন? সারহান দৃঢ় এবং শান্ত কণ্ঠে বলে ওঠে। অরিত্রিকা থতমত খেয়ে যায়। দৃষ্টি নত করে মুখ ভার করে বলে, আপনার আপন হতে আমার বই গেছে। আমার রুম থেকে যান আপনি, আমি ডিস্টার্ব ফিল করছি। অসুস্থ হয়েও তোর তেরামও কমলো না। আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই আমার, চলে যান প্লিজ। সারহান অরিত্রিকার রাগশ্রয়ী মুখপ্রাণে তাকিয়ে ভরাট কণ্ঠে বলল। আমারও তোর মতো বেয়াদবের সাথে কথা বলার ইচ্ছে নেই, কিন্তু কিছু দেখানোর ছিল। অরিত্রিকা রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলল, কি? আগে আমার প্রথম প্রশ্নের উত্তর দে। আপনার দাবাং মার্কা থাপ্পড় খেয়ে এখনো অসুস্থ বোধ করছি আমি। জ্বর আপাতত নেই, ঠিকঠাক মতো খেতে পারছি না, ব্যথায় মুখে স্নো দিতে পারছি না, ঠোঁটে লিপ বাম দিতে পারছি না, মাথা ঝিমঝিম করছে। আর সারহানের ভ্রুযুগল বেঁকে গেল। গমগমে কণ্ঠে বলে উঠল। স্টপ। অরিত্রিকা চুপ হয়ে গেল। অবুজের ন্যায় বিরক্তিকর চাহনিতে তাকিয়ে রইল। সারহান দ্রুততার সহিত পকেট থেকে ফোন বের করলো। ফোন স্ক্রিনে আঙ্গুল বুলিয়ে গ্যালারি থেকে একটা পিক বের করে গাম্ভীর্যের সহিত বলে উঠল, এদের চিনিস?
অরিত্রিকা এক পলক দণ্ডায়মান মানবটির দিকে তাকিয়ে কোনো কৌতূহল বশত ফোন স্ক্রিনে তাকালো। দৃষ্টি স্থির করতেই বাকরুদ্ধ হয়ে গেল। নেত্রপল্লব কেঁপে উঠল, শিওরে উঠল তার শরীর, হাত পা থরথর করে কাঁপতে লাগলো। কি বিভৎস সেই দৃশ্য! ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। অবিশ্বাস্য চাহনিতে তাকালো সারহানের দিকে। সারহান নির্লিপ্ত অনুভূতিহীন ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। অরিত্রিকা নিজেকে সামলে কম্পনরত কণ্ঠে আওড়ালো, এরা এরা তো গতকাল আমাকে ভার্সিটি ক্যাম্পাসে হ্যারাস করেছিল। এদের শরীরের রক্ত ক্ষত। সারহান ফোন পুনরায় পকেটে পুরে নেয়, চওড়া হেসে বলে, ওদের কৃতকর্মের শাস্তির চিহ্ন এগুলো। এখনো শাস্তি হয়নি, আরও বাকি আছে। অরিত্রিকা লিভিং রুমের সোফায় শরীর এলিয়ে চুপচাপ বসে আছে। আনমোনা ভাব নিয়ে গভীর ভাবনায় মত্ত সে। গতকাল রাত থেকে কেমন যেন আজব অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে তার অগোচরে কিছু একটা ঘটে চলেছে, অথচ সেসব সম্পর্কে একদম অবগত নয় সে। জ্বরের কবলে পড়ে সকালে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গিয়েছিল। আড়মোড়া ভেঙে উঠে নিভু নিভু চক্ষুদ্বয় মেলে তাকায়। দুর্বল চিত্তে কোনো মতে বিছানায় হেলান দেয়। হঠাৎ নজর পড়ে মেঝের দিকে। মেঝেতে পড়ে আছে রক্তে মাখা তুলো। দেখে অনেকটা অবাক হয়েছিল বটে। পরক্ষণে সবাইকে জিজ্ঞাসা করেছিল তার রুমে কেউ এসেছিল কিনা। সবার উত্তর না বোধক ছিল। অচেনা মানুষ তো তার রুমে আসার সাহস করবে না। তবে কে এসেছিল? শুধু একজন ব্যক্তিকে এখনো জিজ্ঞাসা করেনি, সে হলো সারহান ভাই। অরিত্রিকা সেসব ভাবনা চাপা দেয় মনের গহীনে। সে জানে পাষণ্ড মানুষটা কখনো তার ক্ষতে মলম লাগাতে আসবে না। তাদের মাঝে তেমন সম্পর্ক নেই, যতটুকু আছে শুধু পারিবারিক এই সম্পর্ক, এর থেকে বেশি কিছুই না। তিনি শুধু মানুষকে অপমান এবং ধমকাতে পারেন, কাউকে সহানুভূতি দেখাতে পারেন না। আরশাদ সাহেব এবং আজমল সাহেব জোহরে নামাজ পড়ে বাড়িতে প্রবেশ করলেন, সাথে সাদাতও আছে। তিনজন নিজেদের মাঝে নানা বিষয় নিয়ে কথা বলতে বলতে এগিয়ে এলেন লিভিং রুমের দিকে। ধীর পায়ে এগিয়ে এসে আরশাদ সাহেব এবং আজমল সাহেব সোফায় বসলেও সাদাত নিজের রুমে চলে গেল। অরিত্রিকার ধ্যান ভাঙল দুজনার কথোপকথনে। সে আনমনা ভাব উপেক্ষা করে বড় বাবা এবং বাবার দিকে তাকালো মলিন মুখে। আরশাদ সাহেব অরিত্রিকার দিকে তাকিয়ে আদুরে ভঙ্গিতে জিজ্ঞাসা করলো, আমার জ্বর কমেছে? অরিত্রিকা মাথায় ওড়না ঠিকঠাক ভাবে দিল, হালকা হেসে বলল, কমেছে। 2 দিন ভার্সিটিতে যাও অফ দাও, এই শরীরে ভার্সিটিতে যাওয়ার দরকার নেই। আচ্ছা। অরিত্রিকা ভদ্র মেয়ের মতো মাথা নাড়িয়ে সম্মতি জানালো। আরশাদ সাহেব হাসলেন। ভাইয়ের ছোট মেয়েটা তার ভীষণ আদরে। নিজের মেয়ে না থাকায় ভাইয়ের মেয়েকে নিজের মেয়ের মতো আদর করেন। ছোটবেলায় অরিত্রিকা কোনো কিছু আবদার করলে তা ফেলতে পারেননি। পছন্দসই খেলনা ড্রেস কিনে এনে দিয়েছেন। দেখতে দেখতে মেয়েটা বড় হয়ে যাচ্ছে। আর তো কয়েক বছর তারপর মেয়েটাকে বিয়ে দিয়ে অন্য ঘরে পাঠাতে হবে। ভাবলেই কেমন বুকটা ভারী হয়ে আসে। আজমল সাহেবের মাঝে গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, তুমি বড্ড বেশি খামখেয়ালি হয়ে যাচ্ছ, নিজের প্রতি যত্ন নিচ্ছ না, টাইম মতো খাবার খাচ্ছ না। এমন কেন করছো এই বাড়িতে এসে? আমার ওপর রেগে আছো এখনো? অরিত্রিকা পূর্ণ দৃষ্টি মেলে নিষ্পাপ চাহনিতে তাকায় বাবার দিকে, ওষ্ঠ উল্টে বলে, রেগে নেই। তাহলে এমন আচরণ করছো কেন? এমনি। অরিত্রিকা মিনমিন করে জবাব দেয়। আজমল সাহেব তপ্ত শ্বাস ফেললেন, বললেন, ডেলি রুটিন মেনটেন করে চলবে, এমন উড়নচণ্ডীভাবে চলাফেরা করা যাবে না। মনে রেখো, বড় হচ্ছ। অরিত্রিকার মন ভার হয়ে এলো, মলিন মুখে বলল, তুমি কি আমার স্বাধীনতা কেড়ে নিতে চাচ্ছ আব্বু? আজমল সাহেব আশ্চর্য হলেন, বিস্মিত চোখে তাকালেন মায়ের মুখ পানে। আরশাদ সাহেব গলা খাকড়ি দিয়ে বললেন, আজমল তুমি চুপ করো, অরিত্রিকা এখনো ছোট, আর এমন বয়সে একটু আধটু দুষ্টামি করবেই, স্বাভাবিক। ছোট বলে মাথায় তুলবে না ভাই সাহেব। এরপর দেখবে ছোটরা আমাদের মাথায় বসে তবলা বাজাবে, আর আমরা সেই তবলায় নাচবো। আজমল সাহেব গম্ভীর মুখে কথাটা বলে উঠে চলে গেলেন। আরশাদ সাহেব কিছুক্ষণ চুপ থেকে হেসে উঠলেন। তিনি উঠে অরিত্রিকার মাথায় পিতৃসুলভ আদুরে হাত বুলিয়ে নিজের রুমের দিকে চলে গেলেন। এরই মাঝে অরিন ক্লান্ত ভঙ্গিতে প্রবেশ করলো বাড়িতে। কলেজ ব্যাগ কাঁধে আঁকড়ে কোনো মতে হেলে দুলে অসুস্থ রোগীর ন্যায় হেঁটে এসে অরিত্রিকার সামনে এসে দাঁড়ালো। ম্লান মুখে জিজ্ঞাসা করলো, কি অবস্থা তোর? অরিত্রিকা জবাব দেয়, এখন একটু ভালো। ফ্রেশ হয়ে আসছি, তারপর কথা বলছি। আচ্ছা। অরিন টলতে টলতে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। অরিত্রিকা হতাশার শ্বাসটান্ড মনে মনে বকলো ইশরাকে, এই মেয়ে ফ্রেশ হতে কখন গিয়েছে, এখনো আসার কোনো নাম নেই। মনে হয় ওয়াশরুমে বসে বসে ঘুমোচ্ছে। চৌধুরী নিবাসে আজ সার্ভেন্টরা বেশ তোড়জোড় লাগিয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জামাকাপড় ওয়াশ করতে। বাড়িতে হঠাৎ এত আয়োজনের কারণ বোধগম্য হলো তার। এসব বিষয়ে জানার আগ্রহ জন্মালো না। যা ইচ্ছে হোক, তার কোনো মাথা ব্যথা নেই। এখন শুধু একটু শান্তি প্রয়োজন, কিন্তু তার কপালে সহজে এসব নেই। আজ একটু শাড়ি পরে সেজেগুজে পদ্মার পরে বান্ধবীদের সাথে ঘুরতে যেতে চেয়েছিল, তার হলো না। সারহান ভাইয়ের টর্নেডোর ন্যায় থাপ্পড়ে সব প্ল্যান উড়িয়ে নিয়ে গেছে। বদ লক্ষ্য থাকার এ মানুষটার কপালে বউ জুটবে না।
অরিত্রিকা সুস্থ লাগছে এখন? আচমকা ইরফানের কণ্ঠস্বর শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ করতে ধরফরিয়ে উঠল অরিত্রিকা। চঞ্চল ভঙ্গিতে আতঙ্কিত দৃষ্টিতে তাকালো পাশে। ইরফান তার থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে বসে আছে। শুকনো উদাসীন মুখে তার দিকে উদ্বিগ্ন হয়ে তাকিয়ে আছে। চোখ লালচে বর্ণ ধারণ করেছে, চুলগুলো কেমন উস্কো খুস্কো হয়ে আছে, শার্ট কুচকানো। অরিত্রিকা কিছুটা অবাক হলো এমন এলোমেলো চেহারা দেখে, স্বাভাবিকভাবে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কখন এলেন বগুড়া থেকে? ইরফান স্বস্তির নিঃশ্বাস ফেলে ধীরুজ কণ্ঠে বলে, এইমাত্র আসলাম। অরিত্রিকা সদর দরজার দিকে তাকিয়ে শুধায়, ফুপি আসেনি? না। আপনি একা ফিরে এসেছেন ইরফান ভাই? হুম। আপনার আর ফুপির তো একসাথে আসার কথা ছিল। তবে গুরুত্বপূর্ণ কাজের জন্য ফিরে এসেছি। ইরফান শান্ত চাহনিতে তাকিয়ে প্রতি উত্তর করে। অরিত্রিকা এক পলক ইরফানের দিকে তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নেয়, অন্যত্র তাকিয়ে ছোট্ট করে বলে ওঠে, ও। ইরফান উঠে দাঁড়ালো। এক পলক অরিত্রিকার মুখশ্রীতে তাকিয়ে পরখ করলো, দৃষ্টি স্থির হলো ওষ্ঠকোণের ক্ষতে এবং গালে বিচলিত হয়ে জিজ্ঞাসা করলো, ঠোঁটের কোণে কাটলো কিভাবে, আর গাল কি হয়েছে? ঈশ্বর থেকে জেনে নিয়েন। আমার আর এক কথা বলতে ভালো লাগছে না। ইরফান বোধহয় একটু কষ্ট পেল, এহেন দমে গেল কিছুটা। ম্লান মুখে তাকিয়ে রইল মেয়েটার দিকে। অরিত্রিকা আর চোখে তাকালো, পুনরায় প্রশ্ন করলো, কিছু বলবেন? ইরফান অদ্ভুত হাসলো। ওরি নিশারা তোর জন্য গিফট নিয়ে এসেছে, রাতে আমার রুমে এসে নিয়ে যাস। আমার জন্য কি গিফট এনেছেন? তোর পছন্দের কোনো জিনিস এনেছি, রাতে দেখিস। ইরফানকার উপস্থিতি বুঝতে পেরে আরো কিছু না বলে মৃদু হেসে প্রস্থান করলো সেখান থেকে। অরিত্রিকা ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল সেদিকে। মানুষটার আচরণ আজ কেন যেন উদ্ভট লাগছে, ভাবসাপ মোটেও ভালো ঠেকছে না। দৃষ্টি ঘুরিয়ে সামনে তাকাতে আরেক দফা চমকে গেল। অস্ফুট স্বরে বলে উঠল, আপনি? আমি এসে তোদের কথা বলায় ডিস্টার্ব করলাম বুঝি? সারহান সোফায় গা এলিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল। অরিত্রিকার চক্ষুদ্বয় সংকুচিত হয়ে গেল, বিরক্তি ভাব নিয়ে বলল, আপনি সবসময় বেশি বোঝেন সারহান ভাই। সারহান বাঁকা হেসে বলল, তোর মতো কম বুঝে স্টুপিড উপাধি পাওয়ার থেকে বেশি বোঝা অনেক ভালো। আপনি একটা অসহ্য। আর তুই একটা ইডিয়েট। ইডিয়েট কেন বলেন আমায়? অরিত্রিকা ফুঁসে উঠল। সারহান তা উপেক্ষা করে হেয়ালিপূর্ণ ভঙ্গিতে বিদ্রুপাত্মক হেসে বলল, যে মানুষের বিহেভ দেখে তার মনে চলমান অব্যক্ত কথা বোঝার ক্ষমতা নেই, আমার ভাষ্যমতে তাকে এক কথায় ইডিয়েট বলে। অরিত্রিকার কপাল কুঁচকে গেল, বোকার ন্যায় বলল, কি বুঝবো আর কার মনে কি চলছে? স্টুপিড একটা, পড়াশোনা করেও ব্রেন এখনো হাঁটুর নিচে। সারহান ভাই, আপনি কিন্তু আমায় অপমান করছেন। অপমান করার যোগ্য তুই, তাই অপমান করছি। সারহান ভাবলেশীনভাবে বলে উঠল। অরিত্রিকা কটমট করে তাকালো মানুষটার দিকে, রাগে নাকের পাটাতন ফুলতে লাগলো। সারহান তা অবলোকন করে ভরাট কণ্ঠে বলল, আমার দিকে মঞ্জুলিকার মতো তাকিয়ে থাকবি না। অরিত্রিকার মেজাজ বিগড়ে গেল, তিরিক্ষি মেজাজে বলে উঠল, আপনি 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 হলেন মঞ্জুলিকার বয়ফ্রেন্ড মঞ্জু। গড়গড় করে উল্টাপাল্টা বকে ক্ষান্ত হলো অরিত্রিকা। রাগের বশে কি বলে ফেলেছে মনে পড়তেই জিভ কাটলো। ভয়ার্ত দৃষ্টিতে তাকালো সারহানের দিকে। সারহানের মাঝে কোনো দোলাচল দেখা গেল না। সে সোফা থেকে উঠে পড়ে, পরনে সাদা পাঞ্জাবি টেনে টুনে ঠিক করে। এক পলক অরিত্রিকার ভীতু মুখখানার দিকে দৃষ্টি স্থির করে সদর দরজার দিকে চলে যায়। তখনই ভরাট কণ্ঠে শব্দগুচ্ছ প্রতিধ্বনিত হয়, তোর মতো ইডিয়েটের বয়ফ্রেন্ড হওয়ার কোনো ইচ্ছে নেই আমার। অরিত্রিকা স্তব্ধ হয়ে তাকিয়ে রইল সারহানের দিকে। অতিশয় বিস্ময়ে অতল গহীনে ডুবে গেছে। পরিত্যক্ত গোডাউনের ভেতরের পরিবেশ সাধারণত খুবই নির্জন এবং গা ছমছমে। চারিপারে এসে পরিবেশ ধুলো ময়লা পরিপূর্ণ। গোডাউনে দীর্ঘদিন বদ্ধ অবস্থায় থাকায় ভেতরটা বিদঘুটে গন্ধে বাতাস ভারী হয়ে আছে। আধা পাকা করা গোডাউনের মেঝেতে ময়লা আবর্জনায় কেমন স্যাঁতস্যাঁতে পরিবেশ সৃষ্টি করেছে। ছাদে ঝুলে থাকা মাকড়াসার জালে বিদঘুটে পরিবেশ তৈরি হয়েছে। ভাঙা দরজা জানালার কারণে সূর্যের আলো খুব কম প্রবেশ করছে। সকাল হয়েছে তা বোঝার উপায় নেই। বিদঘুটে গন্ধটা ধুলো মাটির সাথে পুরনো কাঠ আর স্যাঁতস্যাঁতে ভ্যাপসা পরিবেশের মিশ্রণ। একপাশে পুরনো মালপত্র বা ভাঙাচোরা বক্স পড়ে অযত্ন অবহেলায় পড়ে আছে। পায়ের নিচে শুকনো পাতা, কাগজ, কাচের টুকরো দৃশ্যমান। পরিত্যক্ত গোডাউনের সাথে সাথে পচা কাঠের গন্ধে ভরা। দূর হতে অন্ধকারাচ্ছন্ন একটা ছোট রুমে দেখা মিলছে। সেখানে তিনটা চেয়ারে তিনজনকে শক্ত মোটা রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। অতিশক্তি প্রয়োগ করে বাঁধায় তাদের দেহ আর চেয়ারের সঙ্গে একাত্ম হয়ে গেছে। ঘরের ভ্যাপসা শীতল বাতাসে ভেজা মাটির গন্ধ এবং দেয়ালের ফাটলে জমে থাকা শ্যাওলা আর ছাদ থেকে গড়িয়ে পড়া পানির ধারা পরিবেশকে আরও ঘুমট করে তুলেছে। তিনজনের ক্ষতভরা চেহারা অর্ধেক সেই অন্ধকারে ঢাকা, তবে যা দৃশ্যমান তা খুবই ভয়ানক।
বখাটে ছেলেগুলোর ফোলা চোখ, ফেটে যাওয়া ঠোঁট আর মুখের পাশে জমে থাকা রক্তে শুকনো দাগ, কপাল বেয়ে মেঝেতে পড়ছে তাজা গরম রক্ত, কালশিটে পড়া শরীরে আঘাতের চিহ্ন, শরীর দুর্বল এবং নিস্তেজ। তাদের নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে, থেমে থেমে দীর্ঘশ্বাস নিচ্ছে। অতিরিক্ত রক্তক্ষরণের জন্য সকলে প্রায় অর্ধমৃত। হাত পায়ের রক্ত সঞ্চালন বন্ধ হয়ে ফুলে উঠেছে এবং তার আঙ্গুলগুলো মৃতের মতো নীলচে দেখাচ্ছে। তাদের শরীরের শার্ট ছেঁড়া, সেই ছেঁড়া অংশ দিয়ে শরীরে আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে। বক্ষ বরাবর গভীর ক্ষত এবং কালশিটে দাগ পড়েছে, কিছু জায়গায় হালকা ক্ষত সৃষ্টি হয়েছে। তার চোখের গভীরে তীব্র যন্ত্রণা স্পষ্ট ফুটে উঠেছে। বাকশক্তি যেন হারিয়ে ফেলেছে বখাটেগুলো। এখান থেকে পালানোর কোনো উপায় নেই তাদের। তারা জানে সে গোডাউনে একা নয়, আরও কয়েকজন লোক আছে। তারা সকলে এমপির লোক, এটাও কানে এসেছে। এমপির লোকগুলো গোডাউনের বাইরে অবস্থান করছে, শুধু সময় আর অপেক্ষা। গোডাউনের বহু পুরনো মরিচিকা ধরা গেট খুলে প্রবেশ করলো সারহান। পুরনো আমলের লোহার গেটের কর্কশ শব্দে কেঁপে উঠল ভেতরে থাকা বখাটেগুলো। তার পেছনে আবির এবং ইনান সহ আরও 5 জন দেহরক্ষী অনুসরণ করে প্রবেশ করলো। সারহান ওষ্ঠকোণে বক্রহাসি ফুটিয়ে আশেপাশে না তাকিয়ে দাম্ভিকতার সহিত শানিত পায়ে এগিয়ে গেল চেয়ারে বেঁধে রাখা বখাটেগুলোর দিকে। তারা কারো উপস্থিতির আভাস পেতেই দুর্বল চোখে সামনের দিকে তাকায়। ক্ষীণ আলোয় চোখে পড়ে সাদা পাঞ্জাবি পরিহিত ও সুঠামদেহী পুরুষালী অবয়ব। পেছনের মানুষগুলোর উপস্থিতি চোখে পড়ল তাদের। এতক্ষণ তারা শান্ত থাকলেও অশান্ত হয়ে উঠল মুহূর্তে। ভয়ে গলা শুকিয়ে এলো তাদের। আজ তাদের নিস্তার নেই। জীবনের মায়া কেঁদে উঠল 3 জন। সারহান আবিরকে ইশারা করলো। আবির সেই ইশারা অনুসরণ করে এগিয়ে গিয়ে লাইটের সুইচ অন করে দিল। পরিত্যক্ত রুমটা আলোয় আলোকিত হয়ে গেল। সারহানের দৃষ্টি 3 জনের উপর নিবদ্ধ। সেই চাহনিতে নেই কোনো মায়া দয়া। তীক্ষ্ণ দৃষ্টিতে প্রকাশ পাচ্ছে একরাশ ক্ষোভ এবং ক্রোধ। 3 জনের গোঙানি শব্দ যেন পাষাণ মানুষটার হৃদয় গলাতে অক্ষম। অরিত্রীর হাত স্পর্শ করার দুঃসাহস দেখিয়েছিল কোন বাস্টার্ড? নিস্তব্ধ রুমের সকলে হঠাৎ সারহানের বজ্রকণ্ঠের হুঙ্কারে আটকে উঠল। 3 জন বখাটের অবস্থা বেহাল। ভার্সিটিতে গতকাল হ্যারাস করেছিল 2 মেয়েকে, তার ফলস্বরূপ আজ তাদের এমন ভয়াবহ অবস্থা। এমপির পরিবারের মেয়ের গায়ে হাত দিয়েছে, এর শাস্তি কঠিন হবে। সারহান রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে, চক্ষুদ্বয়ে রক্তাভ বর্ণ ধারণ করেছে। মুখাভাবে ফুটে উঠেছে হিংস্রতা। চোয়াল অতিশয় থমথমে এবং কঠিন। কারোর কোনো উত্তর না পেয়ে পুনরায় শক্ত কণ্ঠে শুধায়, অরিত্রীর শরীরে হাত দিয়েছে কে? হু ইজ হি? 3 জনের মধ্যে একজন কেঁদে উঠল, বলল, এমপি সাহেব, আমি কিছু করি নাই, আমারে ছাড়িয়ে দেন। সারহান কুটিল হেসে ঠিক আছে, ছেড়ে দেব। আগে বল, কে অরিত্রীকে স্পর্শ করার স্পর্ধা দেখিয়েছে? বলল। ছেলেটার মুখ চকচক করে উঠল। ব্যথা ভুলে তড়িঘড়ি করে বলল, আতিক। আতিককে? মাঝখানে চেয়ারে যাকে বেঁধে রাখা হয়েছে সেই। সারহান ভ্রুযুগল বাঁকিয়ে তাকালো আতিকের দিকে। আতিক ভয়ে থরথর করে কাঁপছে, চোখ দিয়ে অনবরত নোনা জল ঝরছে। মৃত্যু ভয়ে আত্মা শুকিয়ে আসছে। সারহান তা পরখ করে ওষ্ঠ বাঁকায়, দাম্ভিকতা বজায় রেখে এগিয়ে যায় আতিকের দিকে। কুটিল হেসে বলে ওঠে, আতিক, জানিস, তোকে দেখে আমার মনে একটু মায়া হচ্ছে না, বরং ইচ্ছে করছে এই মুহূর্তেই তোর গলায় নিজের হাতে ছুরি চালিয়ে দিই। কিন্তু না, আমি তা করব না, কারণ তোদের মতো নিজ মানুষকে এত সহজে মৃত্যুর স্বাদ দিয়ে আমার এই শাস্তিকে হালকা করে দেয়া। এবার তোদের নজর ভুল জায়গায় পড়েছে। আমার সম্মানে হাত দিয়েছিস, তার শাস্তি তোকে পেতেই হবে। সে শাস্তি এমন হবে যা তোদের অস্তিত্বের প্রতিটি কণায় ভয় হয়ে গেঁথে থাকবে। তোদের প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি রাতের ঘুমহীন আতঙ্কে সেই পাপের মূল্য দিতে হবে। বখাটে 3 জন ভয়ে কেঁপে উঠল। সারহান আবিরের দিকে হাত বাড়ায়। আবির তা দেখে হাতে থাকা বন্দুক সারহানের হাতে তুলে দেয়। সারহানের মুখাবয়ব কঠিন হয়ে ওঠে। বন্দুক সরাসরি তাক করে আতিকের বাহু বরাবর ভাবমূর্তি পরিবর্তন করে নিজের মাঝে ঘুমন্ত হিংস্র মনোভাব বের করে আনে। ক্রোধ মিশ্রিত চাহনিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে উচ্চস্বরে বলে ওঠে, অরিত্রীর শরীরে তোর কুলসিত, ঘৃণ্য, তোর গন্ধময় হাতের স্পর্শ পড়েছে। সেই হাত কি অক্ষত রেখে দেয়া যায় আতিক? সেই হাত কি আর থাকার যোগ্য? আজ আমি ন্যায়ের শাস্তি দেব। যে হাত অপবিত্র করেছে অরিত্রীর শরীর, সেই হাত, যে হাত সাহস করেছে স্পর্শ করার, সেই হাত শাস্তি স্বরূপ আজ তোকে হারাতেই হবে। আমি নিশ্চিত করব তুই প্রতিটা মুহূর্ত বুঝিস নারীর অসম্মানের মূল্য কতটা ভয়ঙ্কর হতে পারে। আতিক ভয়ে থরথর করে কাঁপতে থাকে। ক্রন্দনরত কণ্ঠে বলে ওঠে, আমারে ছেড়ে দিন এমপি সাহেব, আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন এমন জঘন্য কাজ করবো না, আমারে মাফ করে দেন। যা, মাফ করে দিলাম। সারহান ফিচেল হেসে
হঠাৎ বলে ওঠে। সকলে হতবিহ্বল হয়ে যায় এমন কাণ্ডে। আতিক সহ আরো দুজনের জানে পানি আসে, ভয় মিলিয়ে যায় বাতাসে, কিন্তু সেই খুশি স্থায়ী হয় না। বুলেটের শব্দে কেঁপে ওঠে রুম। কারো ভয়াবহ আর্তনাদে নিস্তব্ধতা ভেঙে যায় মুহূর্তে। সবাই হকচকিয়ে গেল আতঙ্কে, বক্ষ কেঁপে ওঠে। ভয়ার্ত নজরে তাকায় সারহানের দিকে। সারহানের সাদা পাঞ্জাবিতে লাল তাজা রক্তে ছিটকে আসা দাগ, গম্ভীর মুখে রক্তের ছিটা এসে পড়েছে। ওষ্ঠকোণে রহস্যময় হাসি, সুচালু দৃষ্টি আতিকের পানে। আতিকের শরীর ঝিমিয়ে গেছে, চক্ষুদ্বয় আধা খোলা, জিভ বের হয়ে আসছে। বুলেটের এক হাত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, গলগল করে রক্ত পড়ে রুমের মেঝে ভেসে যাচ্ছে। হাতের মাংস ঝরঝরা হয়ে গেছে। কি বিভৎস দৃশ্য! সারহান পকেট থেকে রুমাল বের করে মুখে লেগে থাকা রক্ত মুছে নেয়, চোয়াল শক্ত করে লহু কণ্ঠে আওড়ায়। নারীর শরীর ছুঁয়ে দেখার লোভ কখনোই একজন সভ্য ও সম্মানিত পুরুষের চরিত্রের পরিচায়ক হতে পারে না। এটা তোদের মতো নর্দমার কীটদের নোংরা প্রবৃত্তি, যাদের অস্তিত্ব এই সমাজের জন্য কলঙ্ক। তোদের জন্য একটাই প্রাপ্য, নৃশংস শাস্তি। তোদের মতো পাকজীবীদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। মৃত্যুই তোদের একমাত্র মুক্তি, বাস্টার্ডের দল। ঘড়ির কাঁটা 9:25। সন্ধ্যা রাত পেরিয়ে গেছে কিছুক্ষণ আগে। সন্ধ্যায় আচ্ছন্ন সময় পেরিয়ে ধীরে ধীরে রাত গভীর হচ্ছে। শহুরে কোলাহল বেড়ে চলেছে। শহুরের রাস্তায় মানুষের পদচালনা বেড়েছে। তালুকদার বাড়ির ছাদে ছোটখাটো পার্টির ব্যবস্থা করা হয়েছে। আজ পার্টিতে লোকজন কম হলেও এর আয়োজন জাঁকজমক ও পূর্ণভাবেই করা হয়েছে। লাইটিং, ডেকোরেশন, ড্রিঙ্কস, স্ন্যাক্সে সমারোহ টেবিল জুড়ে। তালুকদার বাড়ির হঠাৎ পার্টির আয়োজনের মুখ্য ব্যক্তি ইলহাম তালুকদার। নিজের আনন্দ বন্ধুদের সাথে ভাগ করে নেওয়ার জন্য আয়োজন করেছে। বক্সে সফট মিউজিক বাজছে। আমন্ত্রিত সকলে ড্রিঙ্কসের গ্লাস হাতে নিয়ে বিভিন্ন ভঙ্গিতে দুলে দুলে নাচছে। কেউ বা বসে গল্প করছে, কেউ বা খাচ্ছে। কয়েকজন নিজেদের পার্টনারের সাথে মুহূর্ত এনজয় করছে। আজকের পার্টিতে ইলহামের স্পেশাল গেস্ট নিশরাত এহসান এবং মিহিকা মুবাশশিরা। আজকের পার্টি তাদের দুজনকে উৎসর্গ করেছে। এর কারণ আছে বটে। নিশাত গত 3 বছর দেশের বাহিরে থেকেছে। 2 দিন আগে সে ফিরেছে এবং সিঙ্গাপুর থেকে বাবার ব্যবসায় হেল্প করেছে। মিহিও সিঙ্গাপুরে পড়াশোনা করতে। দুজনের পরিচয় এবং বন্ধুত্ব আরও গাঢ় হয়। সেই সুবাদে আজকে ইলহাম মিহিকাকে ইনভাইট করেছে। নিশাত আর মিহি চেয়ারে পায়ের উপর পা তুলে নাটকীয় ভঙ্গিতে বসে আছে। তাদের চোখে মুখে বিরাজ করছে উচ্ছ্বাসের ছটাক, প্রাণবন্ত আমোদিত হাসি। ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে জমিয়ে আড্ডা দিচ্ছে। আড্ডার বিষয়বস্তু রাজনীতি। তাদের পাশে ইলহাম বসে আছে বেশ আয়াসী ভঙ্গিতে। এক হাতে ড্রিঙ্কসের গ্লাস নিয়ে ওষ্ঠকোণে মৃদু হাসি টেনে ক্ষণে ক্ষণে চুমুক দিচ্ছে। ছাত্র রাজনীতিতে একমাত্র সারহান এত দ্রুত সাফল্য অর্জন করলো। এক নির্বাচনে একেবারে এমপি হয়ে গেল। এলেম আছে বলতে হবে। নিশাদ সশব্দে হেসে হঠাৎ বলে উঠল। কেমন যেন প্রফুল্লতা বিরাজ করছে তার মাঝে। ইলহাম ড্রিঙ্কসে লম্বা চুমুক দিয়ে তাল মিলিয়ে বলে উঠল, সত্যি এলেম আছে। ভাবা যায় 1 লাফে এমপি হয়ে গেল, আর আমরা বাপের টাকায় ফুটানি করছি। নিশাদ উচ্চস্বরে হেসে বলল, বাপের বিজনেসে জয়েন করে সেই টাকা উড়াচ্ছি আমি। তবে তোর কথা আলাদা। বাপের একমাত্র ছেলে হওয়ায় বেকার থেকেও মাস্তি করছিস। এত টাকা আমি ছাড়া খরচ করবে কে? একদম ঠিক। সারহান যেদিন এমপি নির্বাচিত হয়েছিল সেদিন শুধু একটা কথাই মাথায় ঘুরপাক খাচ্ছিল। কি? মামু রাজনীতিতে জীবনের অর্ধেকের বেশি সময় অতিবাহিত করলো, কিন্তু সাফল্য অর্জন করতে পারল না। সারহানের দলের বিরোধী পক্ষে লড়ে হেরে গেল। মানে ছেলের বয়সী একজনের কাছে রাজনীতির শীর্ষস্থানীয় বিরোধী দলের নেতার পরাজয় ঘটল। এই বিষয়টাই শকড আমি। আমার এসব বালের রাজনীতিতে কোনো ইন্টারেস্ট নেই। বাবার বুদ্ধিহীনতার জন্য তিনি হেরে গেছেন, এটা সকলেই জানে। সেটা আমিও জানি। নিশাদ ড্রিঙ্কসের গ্লাসে হাত বোলাতে থাকে, ভ্রুকুঞ্চন করে ভরাট কণ্ঠে বলে ওঠে, সারহান অল্প সময়ে জনগণের ভালোবাসা পেয়েছে। এলাকাতে নামডাক খ্যাতি কুড়িয়েছে দ্রুত। মানুষের ভালোবাসায় সিগ্ধ হয়েছে। এর মাঝেই গুটি কয়েক শত্রু বানিয়ে ফেলেছে। সেগুলো ইচ্ছাকৃত নয়, বরং তার অগোচরে শত্রুতার সূত্রপাত হয়েছে। এর ফলস্বরূপ ভার্সিটি এরিয়াতে সরাসরি অ্যাটাকের শিকার হয়েছে। কিন্তু ভাগ্য ভালো কোনো মেয়ে বাঁচিয়ে নিয়েছে। মাঝখানে মেয়েটা না আসলে নবনির্বাচিত এমপি খতম। ইলহাম তৃপ্তির ঢেকুর তুলে বলল, নিউজটা কানে এসেছিল, তবে হঠাৎ এত বড় মামলা ঠান্ডা হয়ে গেল কিভাবে? বিষয়টা একটু গোলমেলে লাগছে। গোলমেলে লাগার কথা, কারণ এসব অ্যাটাকের খবর যত হাইলাইট হবে ততই পরিস্থিতি বিগড়ে যাবে। রাজনীতির মারপ্যাচ বোঝা মুশকিল।
মিহি এতক্ষণ চুপচাপ দুজনের কথোপকথন গভীর মনোযোগ দিয়ে শুনছিল। রাজনৈতিক আলাপ তার একদম অপছন্দের, তবে সারহানের কথা শুনে একটু আগ্রহ জন্মেছিল। কৌতূহলবশত নিশাদকে জিজ্ঞাসা করলো, সারহান যে তোমাকে ভরা ক্যাম্পাসে মেরেছিল, আমার রাইট নিশাদ? ইলহাম বাঁকা চোখে তাকায় মিহির দিকে। মিহি নিশাদের ক্লোজ ফ্রেন্ড। নিশাদের বাবা এবং মিহির বাবা বন্ধু হওয়ার সূত্রে দুজনের বন্ধুত্ব গড়ে উঠেছে। মেয়েটা যথেষ্ট সুন্দরী এবং মডার্ন, পোশাকে আভিজাত্য ফুটে উঠেছে। নিশাদ কেমন প্রশ্ন করায় বেশ বিরক্ত হলো ইলহাম। সুন্দরী মেয়েদের যে বুদ্ধি হাঁটু নিচে তার জলজান্ত উদাহরণ মিহিকা মুবাশিরা। নিশাদ বিরক্তির সহিত তাকায় মিহির দিকে, দৃষ্টি সরু এবং গাঢ়। চাপাক্রধান্বিত কণ্ঠে বলল, এসব চ্যাপ্টার ভার্সিটিতে ক্লোজ করে দিয়েছি, অথচ তুমি এখনো এসব মনে রেখেছ? মিহি দমে গেল, প্রকাশ করলো না, পুনরায় বলে উঠল, ভোলার মতো বিষয় না এটা। ইলহাম, তুমি বলতে পেরেছো সেই কাহিনী? শেষোক্ত কথাটি ইলহামকে উদ্দেশ্য করে বলল মিহি। ইলহাম থতমত খেয়ে যায়, একটু থেমে বলে ওঠে, না, ভুলিনি। দেখেছো নিশাদ, ইলহাম বলেনি, আমি কি করে বলতাম বলো? বাইদা রাস্তা, এটা রিভেঞ্জ নেবে না? নিশাদের প্রচন্ড রাগ হলো, কাটকাট জবাব দিল, না, এবার অন্তত চুপ করো, এসব পুরনো বিষয় ঘেটে লাভ নেই। মিহি আলতো হেসে বলল, তুমি এত সুইট কেন নিশাদ? নিশাদ কপালে বিরক্তির ভাঁজ ফেলে মুখে কুলু পেটে বসে রইল। ইলহাম খুব খুব করে কেসে উঠল। মিহি হাসি বজায় রেখে বলল, এইসব রাজনীতির বিষয়ে বাদ দাও তোমরা, আমরা অন্য টপিকে কথা বলি। ইলহাম, তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? ইলহাম চাপা স্বরে উত্তর দিল, না। তুমি হ্যান্ডসাম একটা ছেলে, গার্লফ্রেন্ড নেই শুনে অবাক লাগছে। যাই হোক, এক্স বা পছন্দের কেউ আছে? এক্স নামক কাল নাগিনী আমার নেই, তবে একজনকে লাইক করি। মিহি নড়ে চড়ে উঠল, কৌতূহলী ভাব নিয়ে জানতে চাইল। মেয়েটার পিক থাকলে দেখাও। ইলহাম অদ্ভুত হেসে বলে উঠল, পিক নেই আমার কাছে। যার চেহারা সর্বক্ষণ আমার চোখের সামনে ভাসে তার পিক রেখে কি করব? গভীর প্রেমে পড়েছে ইলহাম? মেয়েটার নাম কি? বলা যাবে না। আরে বলো। ইলহাম চক্ষুদয় বন্ধ করে। তখনই ভেসে ওঠে মেয়েটার ভয়ার্ত চেহারা, আতঙ্কিত চাহনি। সে আনমনে হেসে উঠে শান্ত কণ্ঠে বলে, অরিত্রিকা ফাইরুজ চৌধুরী। বাহ, সুন্দর নাম। মেয়েটা ভীষণ সুন্দরী, তাই না? হ্যাঁ, তোমার কল্পনার থেকেও সে অধিক সুন্দরী। মিহি মস্করা করে বলল, বিয়ে করে ফেলো দ্রুত, না হলে দেখা যাবে অন্য কেউ তোমার রানীকে বিয়ে করে নেবে। ইলহাম দ্রুত চক্ষুদয় খুলে ফেলে মৃদু হেসে বলে, আমি থাকতে তেমন কিচ্ছুই হবে না। বাহ, কে কনফিডেন্স। তবে একটা সমস্যা আছে। কি? অয়ত্রিকা সারহানের চাচাতো বোন। নিষাদের উক্ত কথাটি শ্রবণ হতে দ্রুত তাকায় ইলহামের দিকে। ইলহাম বেশ উচ্ছ্বসিত ভঙ্গিতে বসে আছে, মুখাবয়বে আনন্দের জোয়ার বইছে। সেসব উপেক্ষা করে বলল, সারহানের বোন? ইলহাম চাপা স্বরে বলল। মিহি তড়িঘড়ি করে বলল, তাহলে তুমি আমার সাথে হাত মেলাও ইলহাম। কেন? দুজনে মিলে বুদ্ধি করে পদক্ষেপ গ্রহণ করতে হবে। তুমি অরিত্রিকাকে পটাবে আর আমি এমপি সারহানকে। সারহান আমার ক্রাশ। নিশাদ ধমকে উঠে বলল, যাকে দেখো তার উপর ক্রাশ খাও, এটা কোন ধরনের স্বভাব মিহি? মিহি মুখ গোমরা করে বলল, তোমার উপরেও তো ক্রাশ খেয়েছিলাম, কিন্তু তুমি পাত্তা দিলে না। সেই দুঃখে আরেকজনের উপর খেয়েছি। সব দোষ তোমার নিশাদ। ইলহাম নিজের হাসি থামিয়ে রাখতে পারল না, হু হা করে হেসে উঠল। নিশাদ খিচে মেজাজে চুপচাপ বসে রইল। মিহি আর চোখে তাকালো নিশাদের দিকে। ভালোবাসা কেন এত অসহায়? সাদাত লিভিং রুমের সোফায় গা এলিয়ে বসে গান শুনছে। তার মন আজ ভীষণ খারাপ। কিছুক্ষণ আগে তার 11তম ব্রেকআপ হয়েছে। সেই দুঃখে আজ এক্সট্রা 2টো বার্গার বেশি খেয়েছে। আরও খেতে চেয়েছিল, কিন্তু অতিরিক্ত কষ্টে জর্জরিত হয়ে খেতে পারেনি। অরিত্রিকা আর ইশরা দুজনে অপর পাশে সোফায় গালে হাত দিয়ে চোখ মুখ কুচকে তাকিয়ে আছে সাদাতের দিকে। দুজনাই বিরক্তির সহিত বসে নাটক দেখছে। এই ছেলে মেয়েদের মতো নটাঙ্কিবাজ কি করে হলো? দেখে মনে হচ্ছে না ছ্যাঁকা খেয়েছে, অথচ এমন ভাব করছে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছে। বড় ভাই মেয়েদের ধারে কাছে যায় না, অথচ ছোট ভাই একের পর এক ছাকা খাওয়ার নাটক করে যাচ্ছে। দেখা যাবে 2 দিন পর নতুন কাউকে পটাবে। তুই গান বন্ধ করবি? অরিত্রিকা কটমট করে বলল। সাদাত তা শুনেও কোনো কিছু বলল না, সেভাবে ভগ্ন হৃদয়ের প্রেমিকের ন্যায় বসে রইল। ইশরা সহ্য হলো না নাটক। সে দ্রুত গিয়ে সোফার উপরে থাকা ফোনটা হাতে তুলে নিল। গান বন্ধ করতে যাবে এমন সময় সাদাত খপ করে ইশরার হাত ধরল। ইশরা এমন আকস্মিক কাণ্ডে হকচকিয়ে গেল। সংকুচিত নয়নে তাকালো সাদাতের দিকে। সাদাত চোয়াল শক্ত করে তাকিয়ে আছে ইশরার দিকে। চক্ষু রক্তিম বর্ণ ধারণ করেছে। চাপা ক্রোধান্বিত কণ্ঠে ধমকে বলল, আমার
দুঃখ বিলাসের সময় একদম নাক গলাতে আসবি না টমেটো। ইশরা মেকি রাগ দেখিয়ে বলল, আসছে ডিজিটাল যুগের দেবদাস, 2 দিন পর পর যে গার্লফ্রেন্ড চেঞ্জ করে তার আবার দুঃখ বিলাস। এসব নাটক আমাদের সামনে করবি না একদম। আমার দুঃখ তোদের নাটক মনে হচ্ছে? হ্যাঁ, তোরা আমার শত্রু। শালার তোদের জন্য একটু মন খারাপ করতে পারি না। তোদের কোনো বান্ধবীর নাম্বার দে, কথা বলে মন শান্ত করি। ইশরা ভেঙচি দিয়ে বলে উঠল, আমাদের খেয়ে দে কাজ নেই, তোকে বান্ধবীর নাম্বার দেব। ভাই, এবার এসব নাটক বন্ধ কর। আমরা জানি এসব দুঃখ বিলাস আসলে নাটক। সাদাত হাঁচকা টান দেয় ইশরাকে। ইশরা নিজের ভারসাম্য রক্ষা না করতে পেরে ধম করে পড়ে সোফার উপর কটমট করে তাকায় সাদাতের দিকে। সাদাত সেই চাহনি উপেক্ষা করে গমগমে কণ্ঠে বলে, একদম বেশি কথা বলবি না টমেটো। বেশি বেশি খেয়ে একদম মোটু টমেটো হয়ে যাচ্ছিস। নিজের দিকে একটু খেয়াল কর, আর আমার বিষয়ে নাক গলানো বন্ধ কর, পচা টমেটো। ইশরা রাগে ফুঁসে উঠল। অতিরিক্ত রাগের কারণে চক্ষুদ্বয়ে ছলছল করে উঠল। অশ্রুসিক্ত নয়নে তাকালো সাদাতের দিকে। শয়তান একটা তার খাওয়ানি কথা শোনালো। হালকা একটু গোলুমলু সে, তাই বলে কথা শোনাবে? সাদাত ইশরার ভাবমূর্তি উপেক্ষা করে নির্বিকার ভঙ্গিতে বলে উঠল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।